হঠাৎ এভাবে মনমরা হয়ে আছিস কেন তানভি? গতকাল রাতে দেখেছিলাম তুই লুকিয়ে লুকিয়ে কান্নাও করেছিস। আর সবচেয়ে বড় কথা, তোর ঠোঁটে এমন ক্ষত তৈরি হলো কিভাবে? তানভীকে বুকে আঁকড়ে ধরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কথাগুলো বলল তাশা। তানভী তখনও নিথর হয়ে তাশার বুকে ধরে পড়ে আছে। অনেকক্ষণ নীরবতার পর সে ভাঙা কণ্ঠে শুধালো, আমার অতীত আমি কিভাবে ভুলে গিয়েছি তাসা? কেন আমার কিছু মনে পড়ে না? কি ছিল আমার সেই অতীতে? হঠাৎ তানভীর মুখে তার অতীতের কথা শুনতে পেয়ে আঁতকে উঠল তাশা। দ্রুত তানভীকে তার বুক থেকে উঠিয়ে শঙ্কিত চিত্তে প্রশ্ন করল, হঠাৎ তুই তোর অতীতের ব্যাপারে ভাবছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? তানভীর বিষণ্ণ মুখেই বলল। না, কেউ কিচ্ছু বলেনি। তারপর তাশার আরও কাছাকাছি গিয়ে সে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, একটা কথা সত্যি করে বলতো তাসা, আমি কি অতীতে কাউকে ধোকা দিয়েছিলাম? কারোর সাথে চিট করেছিলাম? তাশা তানভীর মুখ দু হাতের আঁচলায় নিয়ে মেলিয়ে যাওয়া কণ্ঠেই বলল, না তানভি, তুই কখনো কাউকে কোনো ধোকা দিসনি। উল্টো তোর সাথে আমাদের সাথে ধোকা হয়েছিল। শেষ কথাটা তাশা অস্পষ্ট কণ্ঠেই বলল, যার কারণে তানভী কিছু শুনতে পায়নি। তানভী আবারও প্রশ্ন করল। সেটা কে তাসা? তাশা আবার দুগুণ ভেবে চমকে উঠল। তারপর চোখ মুখ কঠিন করে বলল, কি হয়েছে তোর? হঠাৎ এইসব উল্টাপাল্টা কথা বলছিস কেন? শ্রেতা নামের কাউকে আমি চিনি না। আর তোরও এই বিষয়ে কিছু জানার দরকার নেই। সব কথা বাদ দিয়ে তুই এখন বল, তোর কি হয়েছে? তুই এত মনমরা হয়ে আছিস কেন? আর তোর ঠোঁটে এরকম আঘাত লাগলো কিভাবে? তানভী মুহূর্তে চোখ মুখ শক্ত করে বলল। আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি তাসা। তাশা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন? ওখানে কিছু হয়েছে তোর সাথে? তানভী নির্লিপ্ত কণ্ঠেই বলল, না, কিছুই হয়নি। আমি ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারিনি। আর গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তায় পড়ে গিয়ে হাত পা ঠোঁটে ব্যথা পেয়েছি। আর এসব নিয়ে কিছু জিজ্ঞেস করিস না আমায়। তাশা কিছুক্ষণ চুপ করে থেকে নিজের বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করবো না। এখন তুই চুপচাপ শুয়ে থেকে রেস্ট নে। আমি তানভীকে বিয়ে করতে চাই আঙ্কেল আন্টি। ড্রয়িং রুমে উপস্থিত সকলের সামনে কথাটা বলে উঠল সায়ান। অবশ্য তানভী এখানে উপস্থিত নেই। সে সকাল থেকে দরজা বন্ধ করে নিজের রুমে রেস্ট নিচ্ছে। শাহানা বেগম, সাদমান আলম এবং মাজহারুল আজাহার একে অপরের দিকে চোখ মুখ চাওয়াচাওয়ি করছেন। তাশা আর রায়ান এক পাশে দাঁড়িয়ে থেকে অবাক হয়ে সায়নের দিকে তাকিয়ে রয়েছে। সায়ান প্রথমে বিচলিত হলেও পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বলতে লাগলো, আমি জানি না এভাবে আমার প্রস্তাবটা দেওয়া উচিত হয়েছে কিনা, কিন্তু আমি শুরু থেকে তানভীকে ভীষণ পছন্দ করে আসছি, তাই ওকে বিয়ে করার কথা ভাবছি। হয়তো এটাই বলার উপযুক্ত সময়। আর তাছাড়া আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিকে ভালো পোস্টে চাকরি করি। সেই হিসাবে আশা করি আপনাদের মেয়েকে আমার হাতে তুলে দিতে কোনো আপত্তি থাকবে না। শেষ কথাটা শাহানা বেগম আর সাদ্দাম আলমের উদ্দেশ্যে বলল সায়ন। সাদ্দাম আলম হেসেই বলে উঠলেন, সে তো আপত্তি থাকার কথাই নয় সায়ান, কারণ আমরা এখানে আসার পর থেকেই তোমাকে চোখের সামনে দেখে আসছি। তুমি যথেষ্ট ভদ্র, মার্জিত এবং যোগ্য ছেলে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তানভীরও তো একটার মতামতের দরকার আছে, তাই আর কি। সাদমান আলমের পুরো কথা শেষ করতে না দিয়ে সায়ন প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলে উঠল, আন্টি আঙ্কেল, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না আঙ্কেল। আমি ঠিকই তানভীকে মানিয়ে নেব। আর তাছাড়া আমার মনে হয় তানভীও আমাকে পছন্দ করে। মাজারুল আজাহার এতক্ষণে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সেটা তানভীকে জিজ্ঞেস করলেই নিশ্চিত হওয়া যাবে। তোমাকে এতটা আত্মবিশ্বাসী হতে হবে না। সায়ান নিচু কণ্ঠে বলল। আচ্ছা ঠিক আছে। শাহানা বেগম বলে উঠল, আমার মনে হয় শায়ন বাবা ঠিক কথাই বলেছে ভাইজান। তানভীর এই বিয়ে নিয়ে কোনো আপত্তি থাকবে না আমার মনে হয়। আর তাছাড়া মেয়েটারও যথেষ্ট বয়স হয়েছে, এটাই বিয়ে করার উপযুক্ত বয়স। কিন্তু আমি তানভীকে রাজি করিয়ে নিব, ও নিয়ে আপনি চিন্তা করবেন না ভাইজান। এই যে মিস সেনোরিটা। হঠাৎ একটি পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে গেলেন ভ্যালোরিয়া। সে গ্রাসি সব থেকে কেনাকাটা করে ফেলছিল।
কনকনে শীতের মধ্যে তার পরনে লাইট ব্রাউন কালারের লং ওভারকোট, ঢেউ খেলানো বাদামি চুলগুলো পিঠময় ছেড়ে দেওয়া, খাট ঘুরিয়ে তীক্ষ্ণ ধূসর চোখ জোড়া দিয়ে সে গাড়ি থেকে বেরিয়ে তার দিকে দ্রুত গতিতে ছুটে আসা ফারহানের দিকে তাকিয়ে রইল। ফারহানের পরনে আজ ফর্মাল গেট আপ নেই, স্কাই ব্লু রঙের একটি ফিনফিনে টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরা, ধূসর ছিলকি চুলগুলো খোলা বাতাসে উড়াউড়ি করছে, মুখে লেগে আছে স্মিত হাসি। ফ্লোরিয়ার কাছাকাছি এসে ফারহান চাওড়া হেসে ইটালিয়ান ভাষায় প্রশ্ন করল, কোথায় যাচ্ছিলেন আপনি? চলুন আপনাকে আপনার ডেস্টিনেশনে ড্রপ করে দিয়ে আসি। ফ্লোরিয়া ঘুরে দাঁড়িয়ে কাট কাট কণ্ঠেই বলল, নো থ্যাঙ্কস। আপনি হঠাৎ এখানে আমাকে স্টক করছিলেন নাকি? ফারহান হেসেই জবাব দিল, নো সেনোরিটা, ইট ইজ এ কোইন্সিডেন্স। এই যে মিস্টার, আপনি আমাকে সবসময় সেনোরিটা বলে ডাকেন কেন? বেকাটা সেদিন নাইট ক্লাবে আপনাকে আমি দিয়েছিলাম, আপনি ভুলে গেছেন নাকি? ফ্লোরিয়া জবাব না দিয়ে উল্টো ঘুরে সোজা হাঁটতে লাগলো। ফারহান তার পিছু পিছু ছুটে যেতে যেতে পাশাপাশি অবস্থান নিয়ে হাঁটতে লাগলো। আরে এভাবে চলে যাচ্ছেন কেন? রাগ করছেন বুঝি? ফ্লোরিয়া বিরক্ত হয়েই বলল, ওহ, আপনি আমার পিছু নেওয়া বন্ধ করবেন? ফারহান উল্টো প্রশ্ন করলো, আচ্ছা আপনার নামটা কি বলা যাবে? আপনার মাথা। আপনার মাথা? এ আবার কেমন নাম? দুনিয়াতে এত ভালো ভালো নাম থাকতে আজকাল এইসব কি আজগুবি নাম বেরোচ্ছে? ফ্লোরিয়া কটমট চোখে ফারহানের দিকে তাকিয়ে বলল, আপনি একটা অসহ্য। ফারহান দ্রুত সেই কথা বিরোধিতা করেই বলে উঠল, হুম, একদমই আমি অসহ্য নেই। আমি হলাম নুটেলা কোম্পানি সিও হ্যারিস আর্ডিয়ানের পার্সোনাল সেক্রেটারি। হঠাৎ এরিসের নাম শুনতে চোখে মুখে ঝলক দেখা গেল ফ্লোরিয়ার, যেটা ফারহানের একদমই ভালো লাগলো না। তবে মুখে সেটা প্রকাশ করল না সে। ফ্লোরিয়া ফারহানের চোখের দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন ও, করল, আমি তো ভুলে গিয়েছিলাম আপনি এডিস অ্যাডওয়ানের সেক্রেটারি। আচ্ছা, আমার বান্ধবী তানভি তো অ্যাডিয়ানোর কোম্পানিতে চাকরি করতো, হঠাৎ ও সেই চাকরিটা ছেড়ে দিল কেন বলুন তো? সে তো আমি বলতে পারবো না, সে তো একমাত্র আমার বসই বলতে পারবে। মিস তানভির সাথে সে যে কি করছে একমাত্র সেই জানে। শেষে দুটো বাক্য ফারহান বিড়বিড় করেই বলল, যার ফলে ফ্লোরিয়া কিছু শুনতেই পায়নি। সেসব পাত্তা না দিয়ে ফ্লোরিয়া উচ্ছ্বসিত হয়ে ফারহানকে প্রশ্ন করল, অ্যাডিয়ানোর সাথে কি আপনার আমাকে কথা বলে দিতে পারবেন, অথবা তার ফোন নাম্বার জোগাড় করে দিতে পারবেন? ফারহান মুখ গমরা করে উত্তর দিল। একদমই পারবো না। ফ্লোরিয়া বিচলিত হয়ে প্রশ্ন করল, কিন্তু কেন? আগে আপনি আমাকে আপনার নাম বলুন। ফ্লোরিয়া অপকটে উত্তর দিল, ভেলিয়া। কী কাজ করেন আপনি? আপাতত একটা কফি শপের ম্যানেজার দায়িত্বে আছি। ফ্যামিলিতে কে কে আছে আপনার? উফ, এত প্রশ্ন করছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন, না হলে আপনার কাজ কিছুই করতে পারবো না আমি। অগত্যা মুখ গোমড়া করে উত্তর দিল ভেলোলিয়া, আমি আর আমার মা। আর কেউ নেই? এই প্রশ্ন শুনে মুখটা বিষণ্ণ হয়ে গেল ফ্লোরিয়ার। সে তৎক্ষণাৎ মাথা নিচু করে নিল। ফারহান নিজের ভুল বুঝতে পেরে দ্রুত অপরাধী কণ্ঠেই বলে উঠল, আই এম সরি মিস সেনোরিটা, আমার এত ডিটেলস প্রশ্ন করা উচিত হয়নি। ফ্লোরিয়া মাথা উঠিয়ে বলল, এবার আপনি আমাকে অ্যাডিয়ানের সাথে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ, অথবা তার ফোন নাম্বারটা আমাকে দিন। ফারহান মাথা চুলকে নিচু স্বরে বলল, উনি তো আমার বস হন, তার উপর এত বড় কোম্পানির সিও। আপনার মনে হয় যে সে আমার এক কথাতেই আপনার সাথে দেখা করতে রাজি হবে কিংবা তার নাম্বার দেবে? ফ্লোরিয়া প্রথমে আহত হলেও পরক্ষণে ফারহানের প্রতি ভীষণ রাগান্বিত হয়ে উঠল। ফারহানের মুখের সামনে আঙ্গুল উঁচু করে ফ্লোরিয়া রাগান্বিত স্বরে বলতে লাগলো, তার মানে আপনি এতক্ষণ আমার সাথে ঢপ মারছিলেন? আমার থেকে কথা বের করিয়ে নেওয়ার টেকনিক ছিল সেগুলো? না মানে? ফ্লোরিয়ার হাতে থাকা শাক সবজির ব্যাগটা দিয়ে ফারহানের শরীরে কয়েকটা আঘাত করে রাগান্বিত স্বরে বলল, আর কখনো যেন না আমি আপনাকে আমার সামনে না দেখি। বলে গটগট পায়ে সামনের দিকে হাঁটা ধরল ফ্লোরিয়া। ফারহানের পিছন থেকে চেঁচিয়েই বলে উঠল, আরে শুনুন তো। ফ্লোরিয়া ফারহানের কথা না শুনে সেইভাবে দ্রুত কদমে হেঁটে চলল। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলতে লাগলো, যা চলে গেল। জীবনে প্রথমবার কোনো মেয়েকে এতটা ভালো লেগেছে আমার মন চুরি করেছেন আপনি। আপনার মন চুরি না করে তো আপনার পিছু ছাড়ছি না মিস সেনোরিটা। বলে মাথা চুলকে মুচকি হাসল ফারহান। দুদিন পর কনসার্ট শেষ করে সাউথ কোরিয়া যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে এসেছে শাওন জন এবং তার বাকি টিম মেম্বাররা।
শিয়নের পরনে ওভার সাইজ ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক জিন্স, মাথায় একটা ব্ল্যাক শেফবল ক্যাপ, চোখে ব্ল্যাক সানগ্লাস এবং মুখে ব্ল্যাক মাস্ক। হাত দুটো জিন্স প্যান্টের পকেটে গোজা। আপাতমস্ত কালো পোশাকের সজ্জিত শিয়নের ডান হাতে বাটারফ্লাইয়ের টেটু খচিত সুগঠিত মাসের সম্পূর্ণ দৃশ্যমান হাত দুটো অন্তত আকর্ষণীয় লাগছে। শিয়ন এবং বাকি কে পপ রকস্টারদের ঘিরে অসংখ্য সাংবাদিক এবং ভক্তদের ভিড় ধরে পড়ছে এয়ারপোর্ট এরিয়ায়। সিকিউরিটি গার্ডরা মিলেও তাদেরকে ঠেকাতেই পারছে না। প্রিয় আইকনদের শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য ভক্তদের উন্মাদনার শেষ নেই যেন। ভক্তদের সবার সাথে দেখা করে কুশল বিনিময় করে অটোগ্রাফ দিয়েও তাদেরকে থামানো যাচ্ছে না। বারবার গার্ডের বাধা ভেঙে তাদের কাছে ছুটে আসতে চাইছে। তার উপর সাংবাদিকদের শত প্রশ্নের উত্তর দিয়েও তাদের কৌতূহল দমাতে পারছে না শিয়ন এবং তার টিম মেম্বাররা। একটা সময় সব কিছু উপেক্ষা করে শিয়ং এবং তার টিম মেম্বাররা এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতেই যাচ্ছিল, ঠিক তখনই অপ্রত্যাশিত অথচ বহুকাঙ্ক্ষাতীয় কিছু একটা দেখে পাজরা থমকে যায় শিয়নের। দুটো পিছু ঘুরে বেকুল নয়নে অবিশ্বাস্য চাহনিতে চারিদিকে পরখ করতে থাকে সে। সূক্ষ্ম অথচ অনুভূতি সম্পূর্ণ কাতর চোখ জোড়া দিয়ে অমৃত কাউকে খুঁজতে থাকে সে। শত শত মানুষের ভিড়ের মাঝেও এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মানুষকে। শিয়নকে হঠাৎ এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হাজুন তার দিকে তাকিয়ে এসে এবার প্রশ্ন করল, কি হয়েছে শিয়ন? তুই হঠাৎ এরকম আচরণ করছিস কেন? দেরি হয়ে যাচ্ছে, এয়ারপোর্টের ভেতরে চল। শিয়ন অস্পষ্ট স্বরেই বলল। শুভ্রা। হাজুন কিছু শুনতে না পেরে আবারও জিজ্ঞাসা করলো, কি বলছিস তুই? শিয়ন এবার গলা ভিজে স্পষ্ট কণ্ঠে বলল, একটু আগে আমি এখানে শুভ্রাকে দেখতে পেয়েছিলাম। হাজুন প্রথমে অবাক হলেও পরক্ষণে সে বলে উঠল, আরে এটা কি করে সম্ভব? তোর শুভ্রা এখানে আসবে কি করে? তুই হয়তো তাকে বেশি বেশি মনে করেছিস বলেই ওকে নিয়ে হ্যালুসিনেশন করছিস। শিয়ন এবার কিছুটা রেগে উঠে হঠাৎ দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও হ্যালুসিনেট করিনি। একটু আগে আমি এখানে স্পষ্টভাবে শুভ্রাকে দেখতে পেয়েছিলাম। জাস্ট এক পলকে দেখা ছিল। আমি সেকেন্ডের জন্য পিছনে ফিরে তাকাতেই মুহূর্তের মাঝে ভিড়ের মধ্যে উধাও হয়ে গেছে সে। শিয়নের এমন আত্মবিশ্বাসের কথা এবং গলার স্বর শুনে থমকে গেল হাজুন। সে এই মুহূর্তে ঠিক কী বলবে বুঝতে পারছে না। ততক্ষণে প্লেন টেক অফের ঘোষণা করে দিয়েছে। টিমের বাকি মেম্বাররাও তাদেরকে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। হাজুন শিয়নের পিঠে হাত রেখে নরম স্বরেই বলল, প্লেন টেক অফের সময় হয়ে গেছে শিয়ন, আমাদের দ্রুত ভেতরে চলে যেতে হবে, চল। শিয়ন নির্লিপ্ত কণ্ঠেই বলে উঠল, আমি যাব না, তোরা যা। হাজুন প্রচণ্ড অবাক হয়ে কিছুটা জোরেই বলে উঠল, মানে কি বলতে চাচ্ছিস তুই? শিয়ন একই রকম ভঙ্গিতেই বলল, মানে আমি আপাতত সাউথ কোরিয়া ফিরে যাচ্ছি না, এখানে কিছুদিন থাকবো আমি। হাজুন বিস্ময়ের রেশ কাটি কিছুটা কঠিন কণ্ঠেই বলল, দেখ পাগলামি করিস না শিয়ন, তুই যদি ভেবে থাকিস এখানে থেকে তুই তোর শুভ্রাকে খুঁজে যাবি তাহলে সেটা একেবারে পাগলামি হয়ে যাবে। শিয়ন হাজুনের দিকে তাকিয়ে তাদের দাঁত চেপে কিছুটা কঠোর স্বরে বলল, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপাতত আমি যেটা বলছি সেটাই হবে। আর ভুলে যাস না আমি আমাদের ব্যান্ডের আর তোদের লিডার। আমার কথা মতো চলা তোদের কর্তব্য। হাজুন হতাশ নিঃশ্বাস ফেলেই বলল, ঠিক আছে, তোর যেটা ইচ্ছে করে সেটাই কর। চাপাশের কথাটা বলে লাগেজ হাতে নিয়ে হন হন করে এয়ারপোর্টের ভিতরে চলে গেল হাজুন। বাকি সদস্যরা প্রথমে কিছু বুঝতে না পারলেও শিয়ন তাদের সবটা বুঝে বলার পর তারা তাকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গেল। তাদের যাওয়ার পানে তাকিয়ে থেকে শিয়ন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমার ভাই তো তানভীকে নিজের করে নেওয়ার ব্যবস্থা করে নিল, অথচ আমি তার বড় হয়ে এখনো কিছুই করতে পারলাম না। এবার আমার ব্যাপারটা ভাবার সময়ও তো চলে এসেছে। একটা স্ট্রিট শপিং মলের ভিতর দিয়ে তাসার পাশাপাশি হাঁটতে হাঁটতে কথাগুলো বলল রায়ান। অথচ তাসা নির্বিকার, তার মুখটা ভীষণ শুকনো আর বিষণ্ণ হয়ে রয়েছে। কতক্ষণ ধরে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে এক মনে কী যেন ভেবে চলেছে। তাসা হঠাৎ রায়ানের নাম ধরে জোরে ডাকায় হকচকিয়ে নিজের চিত্তে থেকে বেরিয়ে তার দিকে তাকালো তাসা। রায়ানের দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে সে ঝটপট বলে উঠল, রায়ান কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কিছুক্ষণ আগে যা যা বলেছি কিছু কি শুনেছ? কি বলেছ? রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, আচ্ছা বাদ দাও, সময় হলে তোমাকে নিজের মনের কথা জানিয়ে দেবো। এখন বলো, তুমি এতক্ষণ ধরে ঠিক কী ভাবছিলে? না তেমন কিছু না।
কিছু তো অবশ্যই ভাবছিলে। আচ্ছা এটা বলো, সকালবেলা সুইট বাটারফ্লাইয়ের সদস্যদের সাথে এয়ারপোর্টে দেখা করতে গিয়েও কেন তাদের সামনে গেলে না তুমি? না নিজে গেলে আর না আমাকে যেতে দিলে। শেষবারের মতো নিজের প্রিয় আইডলদের সাথে দেখা করতেও পারলাম না আমি। রায়ানের কথায় চমকে উঠল তাশা। সে তো শেষবারের মতো প্রিয় মানুষটিকে প্রাণ ভরে দেখতে রায়ানের সাথে এয়ারপোর্টে গিয়েছিল। নিজেকে ভেঙে পড়া থেকে আটকাতে পারবে না জেনেও গিয়েছিল। কিন্তু আফসোস, ইহানের সম্পূর্ণ মুখ মাস্কে আবৃত থাকায় তার মুখটি দেখতে পারেনি তাশা। এই যন্ত্রণার সকাল থেকে তাকে কুড়িয়ে খাচ্ছে। এই জন্য এই বিষণ্ণতার উদাসীনতা। তাশা রায়ানের উদ্দেশ্যে অপরাধী ভঙ্গিতে ধীর কণ্ঠেই বলল, আই এম সো সরি। রায়ান একটা দীর্ঘশ্বাস পেলে মেলাময় কণ্ঠেই বলল, ইটস ওকে তাশা। তারপর সামনে থাকা জুয়েলারি শপের দিকে নজর পড়তে রায়ান উচ্ছ্বসিত হয়ে তাশাকে উদ্দেশ্য করে বলল, চলো জুয়েলারি শপ থেকে তোমাকে কিছু অর্নামেন্টস কিনে দেই। না, কিছু লাগবে না আমার। আরে চলো তো। বলে তাশার উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে শপের দিকে টেনে নিয়ে চলল রায়ান। তাশা অনেকবার বাধা দিল, সে কোনো বারণ শুনল না। সারাটা দিন মিলানের ব্যস্ত এবং কোলাহলপূর্ণ রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে কখনো বা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে ইহান। এছাড়া শুভ্রার চেহারার বর্ণনা দিয়ে অসংখ্য পথচারী তার কথা জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউ তার কোনো হদিস দিতে পারেনি। অগত্যা বরাবর হতাশ হতে হয়েছে তাকে। সন্ধ্যাবেলায় একটি কৃত্রিম আলো ঝলমলের লেকের ধারে গাড়ি থামালো ইহান। আকাশে তখন ক্ষীণ ধূসর আভার সাথে রক্ত আভা মিশে রয়েছে। কনকনে শীতের বাতাস বইছে চারিদিক থেকে, যে কোনো মুহূর্তে স্নোফল হতে পারে। অথচ ইহানের পরনে এখনও সকালের সেই ড্রেস আপ। বাড়তি একটা শীতের কাপড়ও জড়ায়নি গায়ে। লেকের ধারে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে প্যান্টের দুপকেটে দুহাত গুজে আকাশ আর লেকের চকচকে পানি থেকে স্থির দৃষ্টি তাক করে থাকতে থাকতে একটা দীর্ঘশ্বাস ফেলল ইহান। তারপর বিষাদময় সিক্ত কণ্ঠেই বলতে লাগলো, তোকে আমি পেয়েও কিভাবে হারিয়ে ফেললাম শুভ্রা? তুই যখন আমার হবিই না, তবে কেন দেখা দিয়েও এভাবে হারিয়ে গেলি? তোর সাথে আমার ভবিষ্যৎ আসলে কি? তোকে আমি দূরে ঠেলে দিতেও পারি না, আবার কাছে টানতেও পারি না। নিয়তি আমাদের এই কোন মোড়ে এনে দাঁড় করালো? হোয়াইট কালার ফুল ফ্লোয়ার ফিলিপ গাউনের সাথে হোয়াইট কালারের আকর্ষণীয় কারুকাজ করা হিজাব পরিহিত অবস্থায় ব্রাইডের সাথে সজ্জিত হয়ে রয়েছে তানভি। তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে ডায়মন্ডের ছোট ছোট অর্নামেন্ট, চেহারায় হালকা ওয়েস্টার্ন মেকআপ। নতুন রূপে নববধূর সাথে তানভিকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর সায়নের সাথে তানভির বিয়ে। ওদের ছোট্ট ডোপ্রেস বাড়িটা এই সন্ধ্যায় বাহারি আলোর সজ্জায় সেজে উঠেছে। পুরো বাড়ি জুড়ে অতিথিরা বিচরণ করছে। চারিদিকে সকলের ব্যস্ততা আর কোলাহলে মুখরিত। অথচ তানভি এইসবের কোনো আকর্ষণ নেই যেন। সে মন থেকে কোনো একটা কারণে এর বিয়েটা নিয়ে খুশি হতে পারছে না। কেবল বাবা মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়েছে। এমন না যে সে শানকে পছন্দ করে না, কিন্তু ভালোবাসা মানুষ হিসাবে কখনো অন্যরকম চোখে দেখেনি তাকে। ড্রেসিং টেবিলের সামনে ব্রাইডাল সাজে সজ্জিত রূপে নিজেকে দেখে তানভি অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু সময় পর হঠাৎই দু হাতে মাথা চেপে ধরল সে। চোখ বন্ধ করতেই মুহূর্তের মাঝে তার মস্তিষ্কে ঝাপসা কিছু স্মৃতি খেলে গেল। স্মৃতির আবছা পর্দায় কাউকে অনেকটা একই রকমভাবে নববধূর সাজে সজ্জিত হয়ে ঠিক একইভাবে আয়নার সামনে বসে থাকতে দেখতে পেল সে। কিন্তু অনেক চেষ্টা করেও মেয়েটির সম্পূর্ণ মুখাবয় দেখতে পেল না তানভি। তানভি? হঠাৎ পরিচিত কারো গলার শুনে চোখ খুলে চমকে পিছনে তাকালো তানভি। ভ্যালেরিয়া উচ্ছ্বসিত মুখখানা দেখে তার ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল। ভ্যালেরিয়া ছুটে এসে তানভিকে জড়িয়ে ধরে আহ্লাদি আধখানা হয়ে বলতে লাগলো, আমি তো ভাবতেই পারছি না যে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড এই বিয়ে হয়ে যাচ্ছে। এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি তুই জানিস। তানভি আয়নার দিকে ভ্যালেরিয়ার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, আমারটা তো এবার দেখতে পেলি, তোরটা কবে হবে শুনি? আগে তুই কয়েক বাচ্চার মা হয়ে নে, তারপর আমার বিয়ের দাওয়াত খেতে পারবি। আন্টিকে নিয়ে আসিস নি? আমার মা আর তোর মা দুজন মিলে দুনিয়ার গল্প জুড়ে দিয়েছে, তাই আমি চলে এলাম তোর কাছে। খুব ভালো করেছিস। বিয়ের পর আমাকে পর করে দিবি না তো? আরে আজব তো, বিয়ের পরে তো আমি এই বাড়িতেই থাকবো, সব কিছু আগের মতোই থাকবে, তাহলে তোকে পর করে দিব কি করে? ভ্যালেরিয়া মিষ্টি হেসে তানভির গালে চুমু খেল। তৎক্ষণাৎ তাশা প্রবেশ করল রুমে। তাদের কাছে এগিয়ে এসে হেসে জিজ্ঞাসা করলো,
দুই বান্ধবী মিলে কি এত কথা হচ্ছে শুনি? ভ্যালোরিয়া বলল। আরে বলো না তাশা, বিয়ের পর ও আর সায়ান ভাইয়া ওদের বাচ্চা কাচ্চা নিয়ে নাকি ফুটবল টিম গঠন করবে, সেটা নিয়েই গল্প শোনাচ্ছিল আমাকে। তানভীর চোখ পাকিয়ে বলল। কত বড় মিথ্যাবাদী তুই! আমি কখনই কথা বললাম? তাশা আর ভ্যালোরিয়া মিলে হাসতে লাগলো। তখনই ড্রয়িং রুম থেকে সকলে চাপা গুঞ্জন এবং আর্তনাদ ভেসে আসলো। সবাই শঙ্কিত হয়ে কান খাড়া করে বসে রইল। তাশা ভ্যালোরিয়াকে বলে উঠল। তুমি একটু তানভীর সাথে থাকো, আমি নিচে গিয়ে দেখে আসি কি হয়েছে। ভ্যালোরিয়া মাথা নেড়ে সম্মতি জানাতেই তাশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আপাদমস্তক কারো ড্রেস আপ সজ্জিত হয়ে লাউঞ্জের কাউচে পায়ের উপর পা তুলে অন্তত দামিক এবং গম্ভীর মুখভঙ্গি নিয়ে আইসি ভঙ্গিতে বসে রয়েছে মাফিয়া বস এরিস এড্রিয়ানো। তার বাম হাতে চকচকে রিভলভার এবং ডান হাতে ট্রেজার বেন্টের সিগারেটটা একটু পরপর মুখে নিয়ে সে নাক মুখ দিয়ে সামনে ধোঁয়া ছেড়ে চলেছে। তবে ব্ল্যাক সানগ্লাসের আড়ালে নির্জীব এবং অনুভূতিহীন দৃষ্টিজোড়া তাক করে রেখেছে তার সামনে উপস্থিত আতঙ্কিত এবং বন্দি মানুষগুলোর পানে। সকলে প্রচণ্ড আতঙ্কিত চিত্তে তার দিকেই তাকিয়ে রয়েছে। অথচ এরিসের মুখ এবং দেহভঙ্গিমা সম্পূর্ণ নির্লিপ্ত এবং অদ্ভুত রকমের শান্ত। এই মুহূর্তে এরিসের পিছনে এবং ড্রয়িং রুম সহ বাড়ির আনাচে কানাচে কালো পোশাক পরিহিত বন্দুকধারী অস্ত্র গার্ডের উপস্থিত রয়েছে। বাড়ির বাইরে প্রশস্ত রাস্তাটা সরাসরি ব্ল্যাক মেক্সিডিস দাঁড় করানো। এদিকে তানভীর আর সায়ানের বিয়ে উপলক্ষে বাড়িতে উপস্থিত সকলে এই মুহূর্তে এরিস এবং তাদের দলবলের কাছে বন্দী হয়ে রয়েছে। মাজারুল আজহার, শাহানা বেগম, সাদমান আলম, রায়হান এমনকি বরের সাজে সজ্জিত সায়ান পর্যন্ত গার্ডের বন্দুকের কাছে জিম্মি হয়ে রয়েছে। চারিদিক জুড়ে চাপা গুঞ্জন এবং পিনপতা নীরবতা বিরাজমান, যেন মৃত্যুর ভয়ে শঙ্কিত সকলে। অনেকক্ষণ বন্দি থাকার পরে সায়ান না পেরে আচমকা উত্তেজিত কণ্ঠে এরিসের উদ্দেশ্যে ইটালিয়ান ভাষায় বলে উঠল। কে তুমি? এখানে তোমার কী চাই? আমাদের সবাইকে এভাবে বন্দি করে রেখেছো কেন? এরিস এবার নিজের তীক্ষ্ণ দৃষ্টিজোড়া তাক করলো সায়ানের পানে। মুহূর্তে তার হৃদয়ে আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত পিষে চেয়াল জোড়া শক্ত হয়ে এলো তার। চোখের সাদা অংশে রক্ত জমাট হলো। সায়ানের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে এরিস স্পষ্ট বাংলার শীতল কণ্ঠেই বলে উঠল। আমি হলাম তোর জম। আমি এখানে আমার একমাত্র আসক্তিকে হাসিল করতে এসেছি। তোরা ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলি, এটাই তোদেরকে বন্দী করে রাখার একমাত্র কারণ। প্রথমত এরিসের মুখে স্পষ্ট বাংলা শুনেই সায়ন প্রচণ্ড অবাক হয়ে গেল। দ্বিতীয়ত এরিসের বলা কথাগুলোর আগামাথা কিছুই বুঝতে না পেরে হতবিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে রইল সায়ান। কিন্তু শাহানা বেগম এবং সাদমান আলম এরিসকে প্রথম দেখে চিনতে পেরে গিয়েছিল। এতক্ষণ যাবৎ চুপ থাকলেও আচমকা শাহানা বেগম চাপা কুড়ত নিয়েই বলে উঠলেন। তুমি আবার কেন এসেছো আমার মেয়ের জীবনটা ধ্বংস করতে? একবার ধ্বংস করে তোমাদের শান্তি হয়নি? শাহানা বেগমের কথার অর্থ এরিস বুঝতে পারল না, তবু শয়তানের হাসি দিয়ে বলল। ধ্বংসের তো এখনো কিছুই শুরু করিনি আন্টি। আপনার মেয়ের জীবন ধ্বংসের পালা শুরু তো হবে এখন থেকে। স্বয়ং আমি হব তার ধ্বংসের কারণ। সেই সাথে আপনাদেরও ওকে আমার কাছ থেকে দূর করার ফল ভোগ করতে হবে। সাদমান আলম এবার প্রচণ্ড রেগেই বলে উঠলেন। আর কি ধ্বংস করবে আমার মেয়ের জীবন? আরে কী বা সাজা দিবে আমাদেরকে? অতীতে যা করছো তা কি যথেষ্ট ছিল না তোমার বাবা? সাদমান আলমের কথা শেষ হওয়ার পূর্বে তার পেছনে থাকা একটি গার্ড বন্দুকে ডগা দিয়ে তার মাথায় প্রচণ্ড এক আঘাত করলো। মুহূর্তে মাথা চেপে ধরে নিচে পড়ে গেলেন সাদমান আলম। চাপা চিৎকার করে উঠলেন শাহানা বেগম এবং মাজারুল আজহার। বাকিরা আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল। এই এতক্ষণ ধরে ফুরো কুচকে সাদমান আলমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু তার কথা শেষ হওয়ার পূর্বেই সেই গার্ডের এরকম স্বচ্ছচারিতামূলক আচরণ তার একদমই পছন্দ হলো না। সাথে সাথে হাতে থাকা রিভলভারটা দিয়ে গার্ডে কয়েকটা শ্যুট করে এক নিমেষেই মেরে ফেললো এরিস। এত উপস্থিত সকলে তীব্র ভয়ে অস্পষ্ট আর্তনাদ করে উঠল। এরিসের অবশ্য এত কিছু যায় এলো না, তার কাজে যে ব্যাঘাত ঘটাবে তার এরকম পরিণতই হবে। তার সিঁড়ি বেয়ে ছুটে এসে বাবার এমন পরিণত এবং গার্ডের করুণ মৃত্যু দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। দু হাতে মুখ চেপে ধরে এরিসের দিকে তাকাতেই তার
ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল। সে দ্রুত কদমে এরিসের চোখের আড়ালে গিয়ে তানভীর রুমে প্রবেশ করে দরজা আটকে দিল। তাশাকে এভাবে হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করে দরজা আটকাতে দেখে ফ্লোরিয়া আর তানভীর দুজনেই প্রচণ্ড অবাক হয়ে গেল। পানি পানি। তাশার মুখে কথাটা শুনে তানভীর দ্রুত পানির গ্লাস এনে বোনের সামনে ধরল। মুহূর্তে এক চুমুকে সম্পূর্ণ গ্লাস খালি করে দিল তাশা কিছুটা ধাতস্থ হতেই তানভীর উত্তীর্ণ হয়ে প্রশ্ন করল, কি হয়েছে তাশা? তুই হঠাৎ এমন বিহেভ করছিস কেন? আর নিচে এসব কিসের শব্দ হলো? শর্ত, আমি নিচে গিয়ে দেখে আসি। বলে তানভীর দরজা খোলার জন্য পা বাড়াতেই তাশা তাকে দু হাতে চাপড়ে ধরে উত্তেজিত হয়ে বলতে লাগলো, একদম না, একদম তুই নিচে যাবি না তানভি। পালিয়ে যা, তুই এখান থেকে পালিয়ে যা। তাশার এরূপ কথাবার্তা শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল তানভি। ফ্লোরিয়াও অবাক চোখে তাকিয়ে থাকতে থাকতে তার দিকে ছুটে এলো। কি হয়েছে তাশা, তুমি হঠাৎ এমন করছো কেন? ফ্লোরিয়ার কথার জবাব না দিয়ে তাশা বলতে লাগলো, তানভি তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে পালিয়ে যা, যত দূরে পারিস পালিয়ে যা। ব্যালেরিনা, তুই ওকে পালিয়ে যেতে সাহায্য করো প্লিজ, আমার মা বাবা আর বাকিদের সামলাতে হবে। তানভি তাশা দুই বাহু চাকিয়ে প্রবল বিস্ময় জড়ানো কণ্ঠে বলতে লাগলো, ঘটনা কি হয়েছে সেটা বলবি তুই? তাশা না পেরে হঠাৎ জড়ানো কণ্ঠে বলতে লাগলো, এরিস তোকে ওর সাথে তুলে নিয়ে যাবে। ও আর ওর বাবা মিলে তোর জীবনটা নরক বানিয়ে দিবে। ওর থেকে বাঁচতে হলে তুই যত দূরে সম্ভব পালিয়ে যা। তানভি আর ফ্লোরিয়া দুজনে ভীষণ অবাক হয়ে গেল। তানভি অবাক হয়ে প্রশ্ন করলো, কোন অ্যারিসের কথা বলছিস? ফ্লোরিয়া সন্দিহান কণ্ঠেই শুধালো, এরিস অ্যাডিয়ানো নয় তো, কিন্তু ও তানভিকে কেন তুলে নিয়ে যাবে? আর ওর বাবাই বা ওর ক্ষতি করবে কেন? তাশা আবার রেগেই বলে উঠল, এখন এসব কথা বলার সময় নয়, তোমাদের আমি যা বলছি আগে সেটা করো। তানভি ব্যগ্র কণ্ঠেই শুধালো, কিন্তু তোদের কি হবে? আমি তোদেরকে এভাবে একা ফেলে যেতে পারবো না। তাশা তানভীর এক গালে হাত রেখে স্নেহদ্র কণ্ঠেই বলল, আমাদের কিছু হবে না তানভি, আল্লাহ আছেন আমাদের পাশে। ডোপ্রেস বাড়িটার আনাচে কানাচে শতাধিক গার্ডের উপস্থিত বাড়িটাতে যেন জেলখানা রূপান্তরিত হয়েছে। কোনো জায়গা দিয়ে বের হওয়ার সামান্যতম ফাঁকার অবধি নেই। তবুও সেটার রুমে সিক্রেট দরজা দিয়ে বাহিরে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছে তানভীর। ফ্লোরিয়া অন্তত ঝুঁকি নিয়ে তাকে দোতলার বারান্দা অতিক্রম করে শেষ প্রান্তে ছোট্ট করিডোর পর্যন্ত আসতে সাহায্য করেছে। তার পাশে ছোট্ট স্টোর রুম। গাইডের চোখ ফাঁকি দিয়ে একটুকু রাস্তা পার হওয়ায় যেন সাত সমুদ্রে পার হওয়ার সমান ছিল। কিন্তু ভাগ্য নিতান্তই খারাপ ছিল তানভীর। সেটার স্টোর রুমের সিক্রেট দরজাটাও বাইরে থেকে লক করা। সেই দরজার বাহিরের দেওয়ালের সাথে লাগানো ময়ের মতো লম্বা একটা লোহার সিঁড়ি ছিল, যেটা দিয়ে খুব সহজে নিচে নামা যেত। কিন্তু সেটার রুমটা বন্ধ থাকায় আপাতত এই মুহূর্তে বারান্দার করিডোর দিয়ে লাফ দেওয়া ছাড়া এই বাড়ি থেকে বেরোনোর আর কোনো রাস্তায় খোলা নেই। অবশ্য রেলিংয়ের সাথে রশি বা কাপড় জাতীয় কিছু বেঁধে নিচে নামা যাবে। তানভি অতি সতর্পণে স্টোর রুম থেকে বেরিয়ে এসে করিডোর দিয়ে নিচে উকি দিল। সেখানেও বন্দুক হাতে নিয়ে দুজন গার্ড অবস্থান করছে, আর এই মুহূর্তে তার কাছে দড়ি কিংবা লম্বা কাপড় কিছুই নেই। এই অবস্থায় দোতলা থেকে লাফ দিয়ে নির্ঘাত পা কোমর ভেঙে 1 মাস হসপিটালে থাকতে হবে। পুরো বারান্দা জুড়ে তানভি এ মাথা থেকে ও মাথা অতি সতর্পণে দৌড়াদৌড়ি করতে লাগলো, কিন্তু কোথাও পালানোর ফাঁক ফোকার খুঁজে পেল না। হঠাৎ কানে একটা পরিচিত পদধ্বনি এবং নাকে পুরুষালী ক্লনের মাক্সি সুঘ্রাণের সাথে করা ব্র্যান্ডেড পারফিউমের ঘ্রাণ হৃৎপিণ্ড যেন প্রায় থমকে গেল তানভীর। তার বুঝতে বাকি রইল না গম্ভীর পদচারণের সাথে মাতাল করা সুঘ্রাণ বয়ে নিয়ে আসা মানুষটি আসলে কে। এরিসের উপস্থিতি টের পাওয়া মাত্র আগে পিছু না ভেবে তানভীর লম্বা বারান্দার মাঝখান থেকে করিডোরের শেষ প্রান্ত অবধি একটা দৌড় লাগালো। তার পিছু পিছু ছুটে এলো দৃঢ় কদমের এক পুরুষালী ব্যক্তিত্ব। তারপর তানভীর যেন বেলকুনি থেকে লাফ দিতে যাবে, অমনি একটা শক্তপোক্ত পুরুষালী শরীরে তার শরীরে অতি নিকটে এসে তার 2 হাত দিয়ে তানভীর ধনুকের মতো
বাঁকানো পেলভ কমরখানা আঁকড়ে ধরল। এরপর নিজের বুকের সাথে তানভীর পিঠ একদম মিশিয়ে নিল সে। এরিসের ঘন নিঃশ্বাস প্রশ্বাস তানভীর সমগ্র মুখমণ্ডল আসতে পড়ছে। এরিস গভীরভাবে তানভীর শরীরের ঘ্রাণ শুয়ে নিচ্ছে শ্বাসনলিতে। সেই সাথে তার হাতের বাঁধন হলো আরও কয়েক গুণ শক্ত। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রইল তানভীর তনুর দেহ। এরিসের দৃঢ় আলিঙ্গন এবং নিজের স্নায়ুর প্রচণ্ড উত্তেজনায় থরথর করে কাঁপছে তানভীর। নিঃশ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছে। হৃৎপিণ্ড এত জোরে স্পন্দিত হচ্ছে যেন এক্ষুনি সেটা ফেটে বেরিয়ে আসবে। সেই সাথে এরিসের তীব্র হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সে। এই তীব্র শীতের মাঝেও শরীর জুড়ে ঘাম বেরিয়ে যাচ্ছে তানভীর। অপরদিকে এরিস সম্পূর্ণ নির্বিকার, শান্ত এবং নির্লিপ্ত, যেন এখানে কিছুই হয়নি। নিজের বহুদিনের না দেখা প্রিয়সীকে আলিঙ্গন করে আছে, এমনভাবে শক্ত করে তানভীরকে জড়িয়ে ধরে রেখেছে সে। চোখ জোড়া বন্ধ, তার চোখের কোণে সূক্ষ্ম বাঁকা হাসি। তানভীর গলা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে, তবু বহু কষ্টে মুখে থাকা সামান্য তরল দিয়ে গলা ভেজে নিয়ে তানভীর ভাঙ্গা কণ্ঠে বলে উঠল, আমাকে ছেড়ে দিন প্লিজ। কেন এমন করছেন? বলতে বলতে প্রায় কেঁদে দিল তানভীর। অপরদিকে এরিস সম্পূর্ণ স্বাভাবিক এবং কিছুটা নেকাশরে বলে উঠল, এমন করছি মানে এমনই তো করব আমি, আর তোমাকে ছেড়ে দেব কেন আমি? আফটার অল আমার বিয়ে করা একমাত্র বউ তুমি, অ্যান্ড আই অ্যাম ইউর ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড, সুইট হার্ট। তাহলে কিভাবে তোমাকে ছেড়ে দিই বলো? আমি তো তোমার সাথে এমন করব, তাই না? নাকি অন্য কেউ করবে? শেষের কথাটা শক্ত কণ্ঠে চাপা খপের সাথে বলল এরিস। সেই সাথে তানভীরের কোমরে দুহাত দিয়ে দৃঢ় একটা চাপ দিল, যার দরুন ব্যথায় কুকড়ে উঠল তানভীর। এরিস তানভীরকে নিজের দিকে ঘুরিয়ে এক হাত দিয়ে তার কোমর শক্ত করে চেপে ধরল, অপর হাত দিয়ে তার চিবুক তীব্রভাবে চেপে ধরল। তানভীর ব্যথায় অস্পষ্ট আর্তনাদ করতে লাগলো। এরিস ভয়ঙ্কর রক্তিম চক্ষু জোড়া নিয়ে তানভীর দিকে তাকিয়ে থেকে হিস হিস করে বলতে লাগলো, এই শরীরে অন্য পুরুষের ছোঁয়া লাগিয়েছো তুমি, তাই না? তোমার কলিজা কিভাবে এত বড় হয়ে গিয়েছিল? এত সাহস তোমায় কে দিয়েছিল? এই সাহসের পরিণাম তোমায় জীবনভর আমার ভয়ঙ্কর ভালোবাসা সহ্য করে নিতে হবে। তানভীর এরিসের কথায় আগামাতা কিছুই বুঝতে পারল না। তীব্র ব্যথায় তার চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এরিস তানভীরকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে একদম তার মুখের কাছে মুখ নিয়ে হাঁকছি স্বরে বলতে লাগলো, তুমি নিজে থেকে আমার গন্তব্যে পা রেখেছিলে শ্বেতা, যাকে দুনিয়া তন্ন তন্ন করেও আমি খুঁজে পাইনি। সে নিজে থেকেই আমার কাছে ধরা দিলে আমি কিভাবে তাকে ছেড়ে দিই? তাই তোমার জন্য আমি স্বর্ণের খাঁচা তৈরি করে রেখেছি সুইট হার্ট, তুমি আসবে বলে। সেটা যে কবে থেকে তোমার পথ চেয়ে বসে আছে। ওয়েলকাম টু মাই পার্সোনাল হেল অ্যাডিকশন। কথাগুলো বলে তানভীরকে পাঁজা কলা করে তুলে নিজের এক কাঁধে উঠিয়ে নিল এরিস। তানভীর কাঁদতে কাঁদতে হাত পা ছড়াছড়ি করতে লাগলো, কিন্তু এরিস সেদিকে পাত্তা দিল না। তারপর দৃঢ় গরমে ভয়ঙ্কর আর গম্ভীর মুখভঙ্গি নিয়ে এগিয়ে চলল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। আমি এরিস আদ্রিয়ানো এবং তানভি আরদিয়ার আইনত স্বামী স্ত্রী। এটা হলো আমাদের ম্যারিড রেজিস্ট্রি পেপার। আশা করি আমাদের সম্পর্ক নিয়ে এখন থেকে কারোর মনে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। যদিও আমি কারোর ভাবনা চিন্তা নিয়ে ধার ধারি না কিংবা কাউকে কোনো রকমের কৈফিয়ত দিই না, তবুও তানভীরের পরিবারের সকলের জ্ঞাতার্থে এটা সবার সামনে উপস্থাপন করলাম। তার এবং তানভীর মেরিট রেজিস্ট্রারি পেপারটা ড্রয়িং রুমে উপস্থিত সকলের সামনে মেলে ধরল এরিস। উপস্থিত সকলে অবাক হয়ে তা অবলোকন করতে লাগলো। সবচেয়ে বেশি অবাক হলো তানভীর। সে এবার ভালো মতো বুঝতে পেরেছে এরিস সেদিন অফিসে ব্ল্যাঙ্ক পেপার তার সেই সব সাইন নিয়েছিল এবং নিজেও সই করেছিল। সেটা মূলত তাদের ম্যারেজ রেজিস্ট্রি পেপার ছিল। তাকে নিজের ট্রাফে ফেলাতে এরিস এমন একটা কাজ করবে তানভীর সেটা কখনো ভাবতেই পারেনি। শাহানা বেগম, সাদ্দান আলম, মাঝারুল আজাহাদ, তাশা, রায়ান, সায়ান, ফ্যালোরিয়া প্রত্যেকে তানভীর দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তানভীর তাদেরকে শতভাবে বোঝার চেষ্টা করলো, তারাও তার থেকে মুখ ফিরিয়ে নিল। একটা কথাও শোনার চেষ্টা করলো না তার। নিজের প্রিয়জনরা তানভীর থেকে এভাবে মুখ ফিরিয়ে নেওয়া সে প্রচণ্ড আহত হয়ে ফ্লোরে ধপাস করে বসে পড়ল। ছায়ান তানভীর দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, ছি
ছি তানভি, তুমি এভাবে ঠকালে আমায়। তানভি কাঁদতে কাঁদতেই বলল, বিশ্বাস করো তোমরা সবাই, আমি এসব কিছুই করিনি, এগুলো সব সাজানো নাটক। হঠাৎ এরিস গম্ভীর কণ্ঠেই বলে উঠল, ধোঁকা দেওয়া তো তোমার পুরনো স্বভাব, তাই না শ্বেতা মুবাসিরা? তানভি অবাক হয়ে এরিসের মুখের দিকে তাকালো, কিন্তু এই মুহূর্তে তার বাবা মা কিংবা বোন কোনো কথাই বলল না। হয়তো কোনো রকম কথা বলার মতো মানসিক পরিস্থিতিতে তারা এই মুহূর্তে নেই। এরিস সায়নের দিকে ঈগল দৃষ্টিতে তাকিয়ে রাজভারী গলায় বলল, She is my wife right now. Speak to her with respect. Otherwise, your outcome will not be good. Mind it. এরপর তানভীর হাত ধরে টেনে নিয়ে তাকে সোফায় বসালো এরিস। তারপর সেখানে উপস্থিত কাজী সাহেবের উদ্দেশ্যে গমগমে স্বরে বলল, এখন এই মুহূর্তে ধর্মীয় রীতিতে আমার আর তানভীর আবারও বিয়ে পড়াবেন আপনি। আর হ্যাঁ, আমাদের নামে কিছু পরিবর্তন থাকবে। পরিবর্তন ঠিক নয়, আমাদের আসল নামগুলো থাকবে সেখানে, সেই সাথে ওনাদের আসল নামও ব্যবহার করবেন। আমি সবার নাম বলে দিচ্ছি। শেষের কথাগুলো শাহানা বেগম এবং সাদমান আলমের দিকে তাকিয়ে বলল এরিস। এরপর এরিস শ্বেতার মা বাবা আসল নাম সম্পূর্ণ ইসলামিক রীতিনীতি বেশ ভয়ে ভয়ে এরিস ও শ্বেতার বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব। নগদ 10 মিলিয়ন ইউরো দেনমোহর দিয়ে এরির সাথে সাথে 3 কবুল বলে মেরিট রেজিস্ট্রি পেপার সাইন করে দিল। অপরদিকে শ্বেতা নির্জীব হয়ে কলের পুতুলের মতো 3 কবুল বলে তার রেজিস্ট্রি পেপারে সাইন করে বিয়ের দায়িত্ব শেষ করেছে। তার পরিবারের সদস্যরা এক প্রকার বাধ্য হয়ে তাদের বিয়েতে সাক্ষী হয়েছে। বিয়ের কার্যক্রম শেষ হতেই এরিস আর এক মুহূর্ত দেরি না করে সকলের সামনে তানভীকে পাজাকোড়া করে তুলে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সাথে সাথেই তাদের পিছু নিল ড্রয়িং রুমে এবং বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকা উপস্থিত সকল গাইড। আর পেছনে দাঁড়িয়ে রইল একদল নির্বাক নিস্তব্ধ কতগুলো মানুষ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ওয়েলকাম শ্বেতা মুবাসিরা, ওয়েলকাম টু মাই ডার্ক প্যালেস। শ্বেতাকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে তুলে নিয়ে নিজের প্রাসাদময় বিশাল অট্টালিকার দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে কথাটা বলল এরিস। শ্বেতা এতক্ষণ যাবৎ কান্নাকাটি করে চোখ মুখ লাল করে ফেলেছিল। এরিসকে কোলে তুলে নিতে দুহাত দিয়ে এরিসের গলা জড়িয়ে ধরে চোখ মুখ হিসে বন্ধ করে ফেলল সে। তারপর এরিসের বলা কথাটা শুনে সরাসরি তার মুখের দিকে তাকায়। তারপর তার দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতে অবাক হয়ে যায়। প্রায় 60 একর জায়গা জুড়ে প্রাসাদের মতো বিশাল এক শ্বেতাকার অট্টালিকা সার্গবে দাঁড়িয়ে রয়েছে। 3 দিক দিয়ে বিশাল তার বিস্তৃতি, মাঝখানে বিশাল বড় খেলার উদ্যান, মাঝে এক পাশে গিটার আকৃতির লম্বা ও বিশাল এক সুইমিং পুল, অন্য পাশে বিশাল বড় ফুলে সাজিত বাগান। বাগানের এক পাশে কতগুলো টি টেবিল এবং চেয়ারের অবস্থান। চওড়া ও লম্বা মজবুত লোহার গেট পেরিয়ে যেতে দুপাশে অসংখ্য নামি দামি গাড়ির বহর লক্ষ্য করা যায়। রাতের আধারের মাঝেও সম্পূর্ণ বাড়িটা চোখ ধাঁধানো আলোকসজ্জা সজ্জিত হয়েছে। অবশ্যই আলোকসজ্জা এই বাড়িতে প্রতিদিনের বহলা থাকে। শ্বেতার আগমনে হয়তো বিশেষ কিছু আয়োজন করা হয়নি। সেই গাড়ির হর্নের আওয়াজ পেতেই দারোয়ানরা দুই পাশ থেকে মস্ত বড় গেটটা খুলে দিয়ে মাথা নত করে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। কিন্তু এড়িয়ে সেভাবেই শ্বেতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে। তার পেছনে প্রায় 10-15টি ব্ল্যাক মার্সিডিজ দাঁড়িয়ে রয়েছে। এরিস না নড়া পর্যন্ত তারাও একচুল পরিমাণ নড়তে সাহস পাবে না। অনেকক্ষণ পর এরিস শ্বেতাকে কোলে নিয়ে দ্রুত কদমে গেট পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বিশাল এরিয়া জুড়ে এরিস শ্বেতাকে নিয়ে হাঁটতে থাকে, অথচ একটিবারও তার মুখের দিকে তাকায় না। তার মুখের অভিব্যক্ত অন্তত গম্ভীর এবং শান্ত। অপরদিকে শ্বেতা তার গলা পেঁচিয়ে ধরে রেখে তার বুকের সাথে মিশে থেকে তার দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কোলে চড়ে বসে থাকে। প্রাসাদময় অট্টালিকার সদর দরজা খুলে যেতেই নির্দিষ্ট ড্রেস করে সজ্জিত অসংখ্য ইটালিয়ান ফিমেল সার্ভেন্টরা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ভর্তি অসংখ্য থালা নিয়ে বিনয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। এরিস আর শ্বেতাকে দেখা মাত্রই তারা তাদের দিকে ফুল ছুঁড়তে নিবে, তখনই এরিস গম্ভীর কণ্ঠে ইটালিয়ান ভাষায় তাদের উদ্দেশ্যে আদেশ ছুড়ে।
এসব ডিসগাস্টিং জিনিস আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। তোমাদের এগুলোকে আনতে বলেছে আমার আদেশ ছাড়া। এসব করার সাহস পাও কি করে? এরিসের হুঙ্কারে মেয়েগুলো একদম চুপসে যায়। তবু একটি মেয়ে অনেক সাহস সঞ্চয় করে ইটালিয়ান ভাষা আমতা আমতা করে বলে উঠলেন, আসলে স্যার, ফারান স্যার কল করে বলেছিলেন যে আপনি বিয়ে করে। জাস্ট শাট আপ। এরিসের প্রচণ্ড ধমকে মেয়েটি কেঁপে উঠে চুপ হয়ে যায়। সেই সাথে শ্বেতা এবং বাকি মেয়েগুলো ভয়ে কেঁপে ওঠে। পরক্ষণে এরিস গম্ভীর স্বরে বলে ওঠে, গোলাপের কাঁটা থালা ভর্তি করে নিয়ে এসো, কুইক। এসে কথাটা মেয়েগুলোর বোধগম্য হলো না। তারা ফেল করে এরিসের দিকে তাকিয়ে রইল। মানে স্যার? একবার বলেছি, কথা শুনতে পাওনি? এই গোলাপ ফুলের ডালের সাথে যতগুলো কাঁটা রয়েছে সবগুলো থালা ভর্তি করে এখানে নিয়ে এসো। সবগুলো মেয়ে তৎক্ষণাৎ এরিসের কুর্নিশ করে ভিতরে গিয়ে ফেলে রাখা গোলাপের কাঁটাগুলো সংগ্রহণ করে নিয়ে আসতে গেল। অপরদিকে সেটা কিছু বুঝতে না পেরে হতবিম্বল হয়ে মেয়েগুলো যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই গোলাপের কাঁটাগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে তুমি সিঁড়ি দিয়ে উপরে যাবে। এটাই হলো আজকে তোমার গৃহপ্রবেশ। সেটাকে নিচে নামিয়ে দিয়ে তার দিকে দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল এরিস। সেটা হতভম্ব হয়ে একবার শুভ্র ফ্লোরের বিছনায় গোলাপের কাঁটাগুলোর দিকে তো আরেকবার এরিসের মুখের দিকে তাকাতে লাগলো। তার সাথে সাথে ইটালিয়ান মেয়েগুলো প্রচণ্ড অবাক হয়ে এরিসের দিকে তাকিয়ে রয়েছে। এরিস তাদেরকে দিয়ে কাঁটাগুলো আনানোর পর সেগুলো সদর দরজা দিয়ে দোতলা সিঁড়ি অবধি বিছিয়ে দিতে বলে। তারপর সে তার উদ্দেশ্যে একটা কথা বলে। সে তার একটা শুকনো ঢোক গিলে ভয়াতক স্বরে বলো, মানে? এরিস বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে বলো, আমি এক কথা দুইবার রিপিট করা পছন্দ করি না। যেটা করতে বলেছি সেটা করো। সে তা ভয়ে কোকড়ে গিয়ে ভেজা কণ্ঠে বলো, আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে। এরিস বাঁকা হেসে বলল, তুমি যদি এই কাঁটাগুলোর উপর দিয়ে না হাঁটো তাহলে তোমার সামনে এই মেয়েগুলোকে এই মুহূর্তেই শ্যুট করে দিব, আর তাদের মৃত্যুর কারণ হবে তুমি। এখন তুমি ডিসাইড করো, তুমি কি আমার আদেশ পালন করবে নাকি ওদের মৃত্যুর কারণ হবে। সে তার গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এরিস সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট কুইকলি। অগত্যা কোনো উপায় না পেয়ে সে তার চোখের পানি মুছে হোয়াইট গাউনটা দু হাতে ধরে কিছুটা উঁচিয়ে নিয়ে চোখ বন্ধ করে কাঁটাগুলোর উপর দিয়ে হাতে রাখলো। ধারালো এবং তীক্ষ্ণ কাঁটাগুলোর আঘাতে মুহূর্তে চূর্ণ বিচ্ছন্ন হলো সেটার কোমল পাজোড়া। তবু দাঁতের দাঁত চেপে কষ্ট সহ্য করে আর কান্না সংবরণ করে হাঁটতে লাগলো। এই অন্যদিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে হাত জোড়া মুঠিবষ্ট করে দাঁড়িয়ে রইল। অপরদিকে মেয়েগুলোর সাথে তার অবস্থা দেখে প্রচণ্ড খারাপ লাগতে লাগলো। তাদের জীবন বাঁচানোর জন্য মেয়েটাকে এমন কষ্ট সহ্য করাতে হচ্ছে, তবে তাদের বস কেন যে মেয়েটার সাথে এমন করছে সেটা বুঝতে পারছে না তারা। তাও আবার সে যে কিনা তার বিয়ে করা বউ। কিং সাইজের আল্ট্রা সফট সলিড বেডের উপর দুই হাঁটু উঁচিয়ে বুকের মাঝে ভাঁজ করে সেগুলোকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখে কুটিসুটি হয়ে বসে রয়েছে শ্বেতা। তীব্র ভয়, জড়তা, অস্বস্তি, শারীরিক মানসিক ব্যথা এবং লজ্জায় তার কোমল শরীরখানা থেকে কেঁপে উঠছে। পায়ের যন্ত্রণা কমার বদলে দ্বিগুণ ভাবে বেড়ে উঠেছে। তখন কাঁটাগুলোর উপর দিয়ে হাঁটার পর একজন ফিমেল সার্ভেন্ট তাকে ধরে ধরে রুমের বিছনায় নিয়ে বসিয়ে দেয়। কৃতজ্ঞতা স্বরূপ মেয়েটি শ্বেতার পায়ে বিঁধে থাকা কাঁটাগুলো উঠিয়ে দিতে সাহায্য করে। শ্বেতার যন্ত্রণা প্রচুর হলেও সে দাঁতে দাঁত চেপে সহ্য করে চুপ করে থাকে। তার মানসিক যন্ত্রণার কাছে শারীরিক এই যন্ত্রণা যেন কিছুই নয়। রক্তাক্ত পা দুটির তলায় অ্যান্টিসেপটিক দিয়ে ব্যান্ডেজ লাগানোর আগে মুহূর্তে এরিস রুমে প্রবেশ করে তীক্ষ্ণ স্বরে মেয়েটিকে বাইরে বেরিয়ে যাওয়ার আদেশ দেয়। মেয়েটি আর এক মুহূর্তে দেরি না করে এরিসকে কুর্নিশ করে দ্রুত বাহিরে বেরিয়ে যায়, যেন বাঘের গুহা থেকে প্রাণ হাতে নিয়ে বেরিয়েছে সে। এরপর এরিস কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। এরিস চলে যেতে সেটা পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়। ব্ল্যাক থিমের বিশাল বড়
পরিসরে রুমটি জুড়ে ভারী এবং দামি দামি আসবাবপত্র দিয়ে ভরা। প্রায় সবগুলো জিনিসই কালো রঙের। তার উপর দেয়ালের বিভিন্ন স্থানে ঝোলানো রয়েছে অগণিত সাইপার এবং পেন্টিং। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো দেয়ালের কয়েক জায়গায় কালো রঙের ড্রাগন হান্ডার এবং পাইথনের পেন্টিং করা। সেগুলো এতটা ভয়ঙ্কর আর জীবন্ত লাগছিল যে শ্বেতা ভয়ে চোখ ফিরিয়ে নিল, যেন এক্ষুনি পেন্টিং থেকে বেরিয়ে আসে সেগুলো তাকে আক্রমণ করে বসবে। মুহূর্তেই শ্বেতার পুরো গা কেমন যেন গুলিয়ে উঠল। প্রায় আধা ঘন্টা পরে শাওয়ার শেষ করে গায়ে ব্ল্যাক বাটার জড়িয়ে টাওয়ার দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো এরিস। তারপর রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে ওভার সাইজ ব্ল্যাক টি শার্ট 3/4 প্যান্ট নিয়ে সোজা অন্য একটা দরজা দিয়ে ঢুকে গেল পাশের ড্রেসিং রুমে। এইদিকে রুমের বিছনায় যে তার সদ্য বিবাহিত স্ত্রী বসে রয়েছে সেটাই যেন একদম ভুলেই গিয়েছে। ড্রেস আপ চেঞ্জ করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো এরিস। সেটা না চাইতো আর চোখে একবার এরিসের পানে তাকালো। সবসময় কালো পোশাক আশেকে এরিসকে দেখে দেখে অভ্যস্ত শ্বেতা। আজকেও তার ব্যতিক্রম হলো না। তবে তার পরনের ওভার সাইজ টি শার্ট আর 3/4 প্যান্টের সাথে ঘাড় অবধি থাকা ভেজা চুলগুলোতেও তাকে কেমন মোহনীয় লাগছে। লম্বা ফর্সার পুরুষালী লম্স পা দুটো উন্মুক্ত। এরিসকে এই নতুন রূপে দেখে পলকহীনভাবে তাকিয়ে রইল শ্বেতা। আমাকে দেখবেই যখন, তখন পেছন থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? দেখলে ভালো মতোই দেখো। ড্রেসিং টেবিলের মিররের সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে সোজা শ্বেতার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে কথাগুলো বলল এরিস। মুহূর্তে শ্বেতা যেন প্রায় থমকে গেল। এরিস স্থির পায়ে তার দিকে আগাতে থাকলো। শ্বেতার হৃদস্পন্দন ক্রমাগত বাড়তে লাগলো। শরীরটা কেমন কেঁপে কেঁপে উঠে উষ্ণ হয়ে যেতে লাগলো। গাল দুটো লজ্জায় আরো তীম হলো। দুই হাঁটু আরো শক্তভাবে নিজের দুই হাত দিয়ে জড়িয়ে ধরে শরীর গুটিয়ে থাকলো সে। এরিস এক কদম শ্বেতার কাছাকাছি এসে বসলো। তার গা থেকে ভেসে আসছে ফ্রেঞ্চ পিঙ্ক ক্লো সাবানের মন মাতানো সুঘ্রাণ। চুল থেকে ভেসে আসছে রেক্সোনা ব্র্যান্ডের শ্যাম্পুর ঘ্রাণ। শ্বেতা চোখ দুটো খিসে বন্ধ করে গুটিয়ে থাকলো। এরিস বাঁকা হেসে তার থুতনি ধরে মুখটা উপরে তুলে হাঁকসি স্বরেই বলে উঠল, ইউ লুক লাইক এ রেড স্ট্রবেরি, আই রিয়েলি ওয়ান্ট টু ইট। এরিসের মুখে এমন লাগামহীন কথাবার্তা শুনে লজ্জায় আরো লাল হয়ে উঠল শ্বেতার দুটো গাল। কান জুড়ে উষ্ণ ধোঁয়া বেরোতে লাগলো। এরিস সেটা লক্ষ্য করে নিঃশব্দেই হাসলো। তারপর নিজের গায়ের ওভার সাইজ টি শার্ট এক টানে খুলে ফেলল। সিক্স প্যাক ওয়ালা লমহীন উন্মুক্ত ফর্সা শরীরে এই মুহূর্তে হাঁটু অবধি 3/4 প্যান্ট ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই এরিসের। সে তার এক পলক তাকিয়ে থেকে প্রচণ্ড লজ্জায় চোখ নামিয়ে নিল। তবে এক পলকে এরিসের সম্পূর্ণ প্রতিচ্ছবি একে ফেলল চোখের মাঝে। ভেজা সিল্কি চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরুষারি ঘন ভুরুয়ের নিচে ঘন ঘন পাপড়ি যুক্ত হালকা ধূসর বর্ণের সাগর ঢেউ চোখ, ডাগর চোখ জোড়ায় নিখাত অনুভূমি মিশ্রিত। ফর্সা ধারালো চেহারার চোখ জোড়া, খাটার নাক, ঠোঁটে গলায় হাড়ে আর বুকে জলকণাগুলো লেপ্টে রয়েছে, যার দরুন দেহের ফুলে ফেঁপে ওঠা মাসেল আর সিক্স প্যাক বুকটা ভাজে ভাজে অন্তত সুন্দরভাবে দৃশ্যমান হয়ে আছে। আরেকটা জিনিস শ্বেতার চোখে বিশেষভাবে নজর কেড়েছে, সেটা হলো এরিসের বুকের বাম পাশের জায়গাটা দেয়ালের মতো ভয়ঙ্কর এক ড্রাগনের টেটু আঁকা। ড্রাগনের মুখটা হা করা আছে, যেন এক্ষুনি শ্বেতাকে গিলে খাবে। শ্বেতার ভাবনার মাঝে এরিস হ্যাকসার টানে ওর নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে ফেলল। শ্বেতা হুমড়ি খেয়ে এরিসের বুকের উপর পড়তে তার তীব্র গতি স্পন্দন শুনতে পেয়ে থমকে গেল সে। কিছুক্ষণ পর তার মুখের দিকে তাকালো। এরিস নেশাযুক্ত এক মোহনীয় চাহনি নিয়ে শ্বেতার পানে তাকিয়ে রয়েছে, যেখানে ছিল এক রাস অনুভূতির পাথর। শ্বেতা বিমোহিত হয়ে যায় সেই নেশালো দৃষ্টিতে, ভুলে যায় কিছুক্ষণ আগে এরিসের করা অমানবিক আচরণগুলো। হঠাৎ করে এরিসের অনুভূতি সম্পূর্ণ চোখ জড়ালো হিংস্রতা এসে ভর করলো। শ্বেতাকে কমল হাতে জড়িয়ে ধরা বাহুবন্ধন অন্তত দৃঢ় হলো। এরিসের শক্ত চাহনি এবং হাতের চাপে শ্বেতার ঘোর কেটে যায়। সে ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে। এরিস শ্বেতাকে নিজের বুক থেকে কিছুটা দূরে সরে এনে এক টানে তার মাথায় হিজাব খুলে ফেলে।
ক্লোজার সরিয়ে তার বেঁধে রাখা চুলগুলো এক ঝটকায় খুলে দেয়। মুহূর্তেই ব্যঙ্গ হেয়ার কাটের ব্রাউন চুলগুলো কপাল এবং কাঁধ অবধি ছড়িয়ে পড়ে। শ্বেতা কিছু বুঝে ওঠার আগেই এরিস আচমকা সেটা চুলগুলো মুঠো করে ধরে তার গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। মুহূর্তে তীক্ষ্ণ দাঁতে দর্শনে অস্পষ্ট আর্তনাদ করে ওঠে শ্বেতা, কিন্তু এরিসের আক্রমণ থামে না। সে তার উন্মত্ত গলা এবং ঘাড়ের ভাঁজ জুড়ে অবাধে বিচরণ করতে থাকে তার ঠোঁট এবং অন্তরাশি অবাধ্য ছোঁয়া। দু হাতে বিচরণ করতে থাকে সে তার কমল এবং তলপেট জুড়ে। ধীরে ধীরে এরিসের স্পষ্ট এবং হাতের বিচরণ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। অপরদিকে সে তার নিঃশ্বাসের গতি প্রচণ্ড বেড়ে যায়। এরিসের স্পর্শ তাকে একরকম পাগল করে দিচ্ছে, সেই সাথে দিচ্ছে তীব্র যন্ত্রণা। একসময় সে তাকে বিছনায় আছড়ে ফেলে তার দু হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুলগুলো গুঁজে দিয়ে সে তার কোমল ঠোঁট জোড়ার মাঝে নিজের পুরুষালী শক্ত ঠোঁট জোড়া মিশিয়ে দিল এরিস। তারপর নিজের শক্তপোক্ত চওড়া পুরুষালী দেহখানা সে তার কোমল নাজুক দেহের মাঝে বিলীন করে দিল এরিস। তার প্রতিটি স্পর্শে ভালোবাসার পরিবর্তে ছিল হিংস্রতার পৈশাচিকতা। শ্বেতা সেটা সহ্য করতে না পেরে বারবার নিজেকে ছাড়ানোর আকুতি জানাতে থাকে, কিন্তু এরিস সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের পুরুষত্ব অধিকার আদায় করে যাচ্ছিল। তার মন প্রাণ জুড়ে একটাই চিন্তায় বারবার ঘুরে ফিরে আসছিল, সে তার শরীরে অন্য পুরুষের স্পর্শ রেগে রয়েছে। তার স্পর্শের মাধ্যমে সেটাকে পুরোপুরিভাবে মুছে দিতে হবে। এই জন্য তার এইরকম পৈশাচিক আর হিংস্রতা অবলম্বন করা, যার জন্য প্রিয়সীর আকুতি ভরা আর্তনাদ আর পূর্ণ কোহরে প্রবেশ করছে না, অথবা হৃদয়ের গহীনে প্রভাব ফেলছে না। মধ্যরাতের শেষ প্রহরে এরিস সমস্ত উন্মত্ত কঠোর বুকের মাঝে অজ্ঞান হয়ে রয়েছে সে তার কমল পেলব ক্ষুদ্র শরীর। হয়তো শারীরিক এবং মানসিক যন্ত্রণা একসাথে মেয়েটা সহ্য করতেই পারছিল না। অপরদিকে এরিস শ্বেতাকে নিজের বুকে জড়িয়ে রাখে, দু হাতের বাঁধনে শক্ত করে জাপটে ধরিয়ে চোখ বুজে শুয়ে রয়েছে। দুটি উন্মত্ত দেহ একসাথে লেপ্টে রয়েছে, তাদের উপর সাদা একটি কমফোর্টার জড়ানো। এরিস শ্বেতাকে এমনভাবে আগলে ধরেছে যেন এই মুহূর্তে অতি মূল্যবান কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে শান্তি খোঁজার প্রয়াস করেছে সে। বিপরীত মানুষটির কষ্ট যন্ত্রণা তাই এই মুহূর্তে সে উপলব্ধি করতেই পারছে না। সকালবেলা জ্ঞান ফিরতেই পায়ে জলাময়ী কোনো কিছু অস্তিত্ব টের পেতেই চোখ মুখ কুঁচকে ফেলল শ্বেতা। উঠে বসে নিলেই টের পেল তার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূতি হচ্ছে, নড়তে পর্যন্ত পারছে না সে। সেই সাথে কমফোর্টে উঁচু করতেই দেখতে পেল তার সারা শরীর জুড়ে একটি সুতো অবধি নেই। প্রথমে বিস্মিত হতবাক হয়ে গেল, পরক্ষণে গতকালের কথা ভাবতেই তার চোখ বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ল। এরিসের দানবীয় হিংস্রতার গতকাল রাতে নিরাদরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তাকে। চোখের পানি মুছে শরীরে কমফোর্টটা জড়িয়ে অতি কষ্টে উঠে বসল শ্বেতা। তারপর যা দেখলো তাতে আরও অবাক হয়ে গেল সে। তার পায়ের কাছে বসে এরিস অতি মনোযোগ সহকারে দুই পায়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। ব্যান্ডেজ শেষ করে শ্বেতার সাথে চোখাচোখি হতে এরিস নির্লিপ্ত ভঙ্গিতে তার কাছে এগিয়ে এলো। তারপর কমফোর্টার সরিয়ে দিয়ে তার মুখ, গলা, ঘাড় এবং শরীরের আঘাতপ্রাপ্ত ক্ষতগুলোতে আলতো করে মলম লাগিয়ে দিতে লাগলো। সে তার প্রচণ্ড হতবাক হয়ে এরিসের কার্যকলাপ দেখতে লাগলো। যে মানুষটা গতকাল রাতে তার সাথে বর্বরতম আচরণ করেছে, তার কাছ থেকে এমন আচরণ সত্যি প্রত্যাশা করেনি সে। সেই সাথে এরিসের সামনাসামনি উন্মুক্ত শরীরে থাকতে তার ভীষণ লজ্জার অস্বস্তি লাগছিল। বারবার শরীরে কমফোর্ট জড়িতে গেলেও এরিস সেটা টেনে সরিয়ে দিচ্ছিল। তার হাবভাব ভঙ্গি বরাঙ্গরের মতোই শান্ত ও নির্লিপ্ত। অনেকক্ষণ চুপ থাকার পর সে তার নির্জীব স্বরে বলল, নিজে আঘাত দিয়ে আবার নিজেই পরিচর্যা করছেন। এরিস মাথা তুলে এক পলক তাকিয়ে শ্বেতাকে দেখে আবারও নিজের কাছে মনোযোগী হয়ে পড়ল। এরিসকে চুপ থাকতে দেখে শ্বেতা কিছুটা সাহস পেয়ে একটু উঁচু আওয়াজে বলে উঠল, মেরে ফেলছেন না কেন আমাকে? এভাবে তিল তিল করে কষ্ট দিয়ে মারার থেকে একেবারে মেরে ফেলুন না আমায়। এরিস আবার চোখের চাহনি শক্ত করে শ্বেতার দুগাল চেপে ধরে চাল শক্ত করে বলল, মারার হলে তোমাকে সেই কবেই মেরে ফেলতাম। এত কষ্ট করে আয়োজন করে নিজের কাছে নিয়ে আসতাম না। তোমাকে বারবার কষ্ট দিয়ে নিজেই আবার সুস্থ করে আবারও কষ্ট দিব আমি।
এটাই হবে তোমার মৃত্যুর যন্ত্রণার থেকেও আরও বড় শাস্তি। সেটার চোখ থেকে এক ফোঁটা পানি এরিসের হাত বেয়ে গড়িয়ে পড়ল। এরিস তাচ্ছিল্য ভরে সেটা মুছে দিল। শ্বেতা ভেজা ও আহত কণ্ঠেই বলল, কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? কি ক্ষতি করেছি আমার পরিবার? এরিস বাঁকা হেসে বলল, সত্যি তুমি কিছু জানো না, নাকি না জানার নাটক করছো? শ্বেতা অবাক হয়ে বলল, মানে? মানে তুমি জানো না? মানে তুমি জানো না সেটা কে? এটাও জানো না তোমার অতীতে কি হয়েছিল? হয়তো অতীতে তুমি এমন কিছু করেছিলে যার ফল তোমাকে এবং তোমার পরিবারকে এখন ভোগ করতে হচ্ছে। শ্বেতা অসহায় কণ্ঠে বলল, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আমার অতীতের কিচ্ছু মনে পড়ছে না। প্লিজ খুলে বলুন না, কি করেছিলাম আমি? এরিস শ্বেতার কপালে চুলগুলো ফু দিয়ে উড়িয়ে হাঁকসি স্বরে বলল, হ্যাঁ, তো তাড়াতাড়ি জানার তারা কিসের সুইটহার্ট? আরও অনেক শাস্তি ভোগ করার বাকি আছে তোমার। সেগুলো ভোগ করতে করতে না হয় সব সত্যিটা জেনে নিও, কেমন? বলে এরিস চলে যেতে নিলে কিছু একটা ভেবে তড়িঘড়ি করে শ্বেতার কাছে এসে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, বেডশিটে ব্লাড পড়েছিল, কিন্তু এটা কি করে সম্ভব? শ্বেতা হতভম্ব হয়ে তাকে রইল এরিসের মুখপানে। প্রথমবার শারীরিক সম্পর্ক এমনটা তো হয়ে থাকে, তবু এরিস এমন প্রশ্ন কেন করছে সে বুঝতেই পারছে না। শ্বেতা কিছু বলার আগেই এরিস দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমার কি পিরিয়ড চলছে? শ্বেতা সত্যি গতকাল রাত থেকে পিরিয়ড শুরু হয়েছিল, তাই শারীরিক যন্ত্রণাটাও দ্বিগুণ হয়ে উঠেছে। মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই এরিস ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যেন শেষ আশার প্রদীপটাও নিভে গেছে তার। বিড়বিড় করেই বলে উঠল, আমিও কি এক আশা করে বসেছিলাম? ওর ভার্জিনিটি তো সেই 6 বছর আগেই চলে গিয়েছিল। ভাবতে অসহনীয় কষ্টের সাথে সাথে একটা তীব্র রাগ ফুঁসে ওঠে এরিসের মনের ভিতরে। নিজেকে কন্ট্রোল করতে সে দ্রুত বাইরে বের হয়ে যাবে, তখনই সেটা তার হাত টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, বাবা, মা আর তাসার সাথে আমাকে একটু কথা বলিয়ে দিন না প্লিজ। এরিস রুক্ষ মেজাজে তার কাছে এসে রক্তিম চোখজোড়া নিয়ে গলা চেপে ধরে বলল, একদম এসব নেকামি আমার সামনে করবে না, বলে দিলাম। আই হেট দিস। আর শুনে রাখো, কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ থাকবে না তোমার। এই বদ্ধ অট্টালিকায় আজীবন আমার বন্ধিনী হয়ে থাকবে তুমি। পরক্ষণে সে তার গলা ছেড়ে দিয়ে তার ভয়ে চুপসে যাওয়া মুখখানা নিজের মুখের একদম কাছাকাছি নিয়ে এসে এরিস শীতল কণ্ঠেই বলতে থাকে, তোমায় আমি নিজের হাতে ভাঙবো, আবার নিজের হাতে সুন্দর করে জোড়া লাগাবো। সব রকম অবস্থায়, সব রকম পরিস্থিতিতে তোমায় একমাত্র আমার সাথেই থাকতে হবে। মাই ওয়ান অ্যান্ড অনলি অ্যাডিকশন। কথাটা বলার পরে এরিস নজর গেল সে তার ডান পাশের কলার বনে থাকা লালচে তিলটার দিকে। মুহূর্তে ঘর লেগে এলো এরিসের। কোনো কিছুর পূর্বাভাস ছাড়াই সেখানে কামড় বসিয়ে দিল সে। সেটা আহ শব্দ করে মৃদু আর্তনাদ করে উঠল। এরিস চেয়ে দেখলো লালচে লাভ বাইটটা সে তার গলার কাছে খুব সুন্দর হয়ে ফুটে রয়েছে। সেদিকে তাকিয়ে সে একটা বাঁকা হাসি দিল, তারপর আলতো একটা চুমুক বসিয়ে দিল সে নরম জায়গাটায়। তারপর বেড সাইডের টেবিল থেকে পানির গ্লাস আর পেন কিলার নিয়ে এসে শ্বেতার সামনে ধরল। শ্বেতা না খেতে চাওয়ায় এরিস তাকে জোর করে খাইয়ে দিল। এরপর নির্লিপ্ত স্বরে বলল, আমার ডার্ক প্যালেসে আমার কথা মতোই চলতে হবে তোমাকে। যত তাড়াতাড়ি সেটা মানতে পারবে ততই তোমার জন্য মঙ্গল। ইটালির বিখ্যাত লেক গার্ডেতে অবস্থান করেছে তাসার রায়ান। চারিদিকে প্রকৃত সান্নিধ্য বিরাজ করেছে। লেকে টলটলে নীল পানি বিকেলের রোদে চিকচিক করে দ্রুত ছড়াচ্ছে, স্নিগ্ধ মৃদুমন্দ বাতাস বইছে। অথচ তাসার নির্প্রাণ ভঙ্গিতে লেকের কাছে দো আকৃতি বসে রয়েছে। রায়ান তার পাশে নিঃশব্দে বসে রয়েছে। দীর্ঘক্ষণে নীরবতা ভঙ্গ করে রায়ান কম গম্ভীর স্বরেই বলে উঠল, আর কতক্ষণ এভাবে চুপ করে থাকবে তাশা? তোমার মন ভালো করার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, অথচ তুমি সে কখন থেকে মন খারাপ করেই বসে রয়েছো। তাশা একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, শত চেষ্টা করেও মনটা ভালো করতে পারছি না রায়হান ভাইয়া। না পারছি মুখে একটুখানি হাসি ফোটাতে। এত কিছুর পরেও কিভাবে ভালো থাকা যায় বলো? যা হয়েছে সব ভুলে যাও। সবটা মেনে নিতে বলছো? সায়ান সবটা মেনে নিয়েছে,
আমার আর বাবারও কোনো সমস্যা নেই, তাহলে তোমাদেরও তো কোনো সমস্যা থাকার কথা না। তাশা একটা তাচ্ছিল্য হেসেই বলল, কেউ সবটা মেনে নিতে পারেনি। হয়তো মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে সবাই ভেঙে গিয়েছে। আমার বাবা মায়ের কথা ভাবো, এই 2 দিনে ধরে তারা একদম বিধ্বস্ত হয়ে গেছে। না নিজেরা ভালো মতো কথা বলছে, আর না আমার সাথে কথা বলছে। রায়ান তাশার দিকে ভালো মতো ঘুরে সিরিয়াস ভঙ্গিতেই বলল, এরিসের কাহিনী তো তুমি আমাকে বলেছো। ওর বাবা তানভি আর তোমাদের সাথে ঠিক কী করেছিল সেটা জানতে পেরে তো আমার নিজেরই মাথায় রক্ত উঠেছে। এই সত্যি কথাটা যদি তানভি আর সায়ানের বিয়ের আগে তুমি আমাকে বলতে, তাহলে তো এত কিছু হতো না। তাশা তাচ্ছিল্য হেসেই বলল, বাদ দাও, যা হয়েছে তা কেউই বদলাতে পারতো না, এমনটাই হওয়ার ছিল। এরিস জানে ওর বাবার কার্যকলাপের কথা? জানি না। রায়ান অবাক হয়ে বলল, জানি না মানে কি? তোমরা কখনো ওকে জানার চেষ্টা করোনি? সেই সুযোগই কখনো পাইনি, ভাবতেও পারিনি ও কখনো আমাদের জীবনে এভাবে ফিরে আসবে। আমার মনে হয় তোমাদের ওকে সবটা জানানো উচিত। হয়তো ভুল বুঝতে পেরে তানভি আর তোমাদের সাথে এমনটা করেছে। এসবের মাঝ থেকে রাগের বসে তানভির সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। কিন্তু এডিসের নাগাল পাবো কিভাবে? আমি ওর ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি, ও ইটালির সবচেয়ে বড় আর শক্তিশালী মাফিয়া গ্যাংয়ের বস। ওর ক্ষমতার কাছে আমরা অতি তুচ্ছ, এমনকি ওর ধারের কাছে যাওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। রায়ান আর কিছু বলতে যাবে, ঠিক তখনই সামনে অতি পরিচিত দুটি চোখ দেখে থমকে গেল সে। ব্ল্যাক জিন্স শার্ট, সানগ্লাস আর মাস্কের আড়ালে থাকা প্রিয় পপ স্টার তারকা সিয়নজুনকে চিনতে তার একটু দেরি হলো না। কিন্তু এত মানুষের ভিড়ের মাঝেও সে একা একা এখানে কি করছে ভাবতে ভাবতেই তার কাছে ছুটে গেল রায়ান। এদিকে নিজেকে আপাতমস্ত ঢেকে এদিক ওদিক তাকিয়ে অবরিত কাউকে খুঁজে যাচ্ছিল ইহান। বরং লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করে সে। এই কয়েকটা দিন শুভ্রাকে মিলানের প্রত্যেকটা কোনা কোনায় খুঁজতে এসেছে। আজও সেই উদ্দেশ্যে এসেছে। তাকে দেখতে বেশ বিধ্বস্ত আর ক্লান্ত লাগছে। হ্যালো সিয়নজুন, কেমন আছো তুমি? আমি তোমার অনেক বড় ভক্ত, রায়ান ইফতিশাম। ইহানের সামনে গিয়ে কোরিয়ান ভাষায় বেশ জোরে কথাটা বলে উঠল রায়ান। এতে ইহান বেশ অপ্রস্তুত হয়ে যায়। আশেপাশের লোকজনও তাদের দিকে তাকিয়ে থাকে। ইহান তাকে অন্যদিকে নিয়ে গিয়ে গলা নামিয়ে আস্তে করে কোরিয়ান ভাষায় জিজ্ঞাসা করলো, তুমি আমাকে চিনলে কি করে? রায়ান সরল হেসেই বলল, আমি তোমার সেরা ভক্তদের মধ্যে একজন, যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তোমার সবগুলো অ্যালবাম আমার দখলে, সুযোগ পেলে কনসার্টও মিস করে না। আর তোমাকে দেখতে পেয়ে চিনতে পারবো না, এ কী করে হয় বলো? ইহান মাস্কের আড়ালে একটা মুচকি হাসি দিল। রায়ান সুযোগ বুঝে তার কাছ থেকে অটোগ্রাফ নিয়ে নিল। তারপর জিজ্ঞাসা করলো, তোমাদের টিমের না কয়েকদিন আগে সাউথ কোরিয়াতে ফিরে যাওয়ার কথা ছিল, তো তুমি এখানে কি করছো? কোনো দরকার ছিল কি? থাকলে আমাকে বলতে পারো, আমি সাহায্য করবো তোমাকে। ইহান এদিক ওদিক তাকিয়ে আর মনে বিড়বিড় করে বলল, আমার যে সমস্যা সেটা আমি ছাড়া আর কেউ সলভ করতে পারবে না। কিছু বলবে? ইহান ফিরে তাকিয়ে একটা হাসি দিয়েই বলল, না কিছু না, আসলে একটা ব্যক্তিগত প্রয়োজনে এখানে এসেছিলাম। ও আচ্ছা, আমার কি সৌভাগ্য তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার বন্ধুর সাথে তোমাকে দেখা করতে চাই। ইহানের এই মুহূর্তে অন্য কিছুতেই মন দিতে ইচ্ছে করছিল না, তবুও সৌজন্যতা বজায় রাখতেই বলে উঠল, ওহ শিওর। লেকের পাশের একটা ক্যাফেটেরিয়াতে ইহান আর শুভ্রা মুখোমুখি বসে রয়েছে। তাদের দুজনের অপর পাশের মাঝখানে বসে রয়েছে রায়ান। সেই ইচ্ছা মতো বকবক করে যাচ্ছে, অথচ মুখোমুখি বসা দুজন মানুষ জমে যাওয়া বরফের মতো বসে রয়েছে। প্রথমে দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। দুজনের চোখে পানিতে টইটুম্বুর ছিল, অথচ মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। তাদের উপস্থিতি বহু আকাঙ্ক্ষিত কিন্তু অপ্রত্যাশিত ছিল। শুভ্রা মাথা নত করে নিচের দিকে তাকিয়ে রয়েছে। বহু কষ্টে ঠোঁট কামড়ে কানের সংবরণের চেষ্টা করছে সে। ফর্সা চোখ মুখ লাল হয়ে গেছে, দু চোখে পানি জমে আছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে এমন অবস্থা। অপরদিকে ইহান এক দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে রয়েছে। তার ছল ছল চোখ দুটিতে অশ্রু, অভিযোগ, অভিমান আর অনুভূতি খেলা করছে। ঠোঁট জোড়া অবরিত কাঁপছে। শত সংস্র কথা তার শুভ্রাকে বলা রয়েছে, অথচ একটি কথা মুখ দিয়ে বের করতে পারছে না সে। রায়ান দুজনকে চুপ করে থাকতে দেখে গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? তোমরা দুজনে এভাবে চুপ করে গেলে কেন? হঠাৎ
করে কি হলো তোমাদের? তাছাড়া আমি তো ভাবছিলাম তুমি শিয়ঞ্জনকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়বে। যেহেতু তিনজনে ইটালিয়ান ভাষা পারদর্শী, তাই রায়ান কথাগুলো সেই ভাষাতেই বলল। তার কথা শেষ হতেই ইহান গম্ভীর কণ্ঠেই বলে উঠল। এই মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক? রায়ান এক পলক শুভ্রার দিকে তাকিয়ে ইহানকে উদ্দেশ্য করেই বলল। ওর নাম তাশা, তাশা এলিগিন, আমার ফিয়ন্সে। রায়ানের মুখ থেকে এই কথাটা শুনে শুভ্রা ও ইহান দুজনে চমকে তার দিকে তাকালো। শুভ্রার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হঠাৎ করে এসব কি বলছে রায়ান? পাগল হয়ে গেল নাকি? অপরদিকে ইহানের চোখ মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে তাতে দাঁত চেপে নিল। নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেছে সে। ওহ, কংগ্রাচুলেশন। শুভ্রার দিকে তাকিয়ে চাপা খপ নিয়ে কথাটা বলল ইহান। শুভ্রা তার দিকে বিস্মিত ছলছল চোখ জোড়া নিয়ে তাকিয়েছিল। ইহানের ভাবভঙ্গি আর কথাটা শুনে শুভ্রা রানীর উদ্দেশ্যে কিছুটা চেঁচিয়ে বাংলা ভাষায় বলে উঠল। এসব তুমি কি বলছো রায়হান ভাইয়া? রায়ান শুভ্রার কথাকে পাত্তা না দিয়ে একটা হাসি দিয়ে ইহানের উদ্দেশ্যে বলল। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি শিয়ঞ্জন। তোমাকে কিন্তু আমাদের বিয়েতে পারফর্ম করতেই হবে। রাগে ইহানের ইচ্ছে করছিল এখনই রায়ানের মাথাটা ফাটিয়ে দিতে, আশেপাশে সব কিছু ভাঙচুর করে ফেলতে। তার শরীরে রক্ত স্রোত উষ্ণ হয়ে শিরা উপশিরা জুড়ে টগর বগর করে ছুটে বেড়াচ্ছে। সে শুভ্রার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থেকে দ্রুত সেখান থেকে চলে যেতে নেয়। শুভ্রা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, হু হু করে কেঁদে দেয়। কিন্তু সেই কান্না ইহানের মনকে গলাতে পারছে না। পেছন থেকে রায়ান কত শতবার তাকে ডেকে চলেছে, কিন্তু ইহান এক আকাশ পরিমাণ কষ্ট আর রাগ নিয়ে হন হন করে সেখান থেকে বেরিয়ে যায়। ইহান চলে যেতে শুভ্রা রায়ানের উদ্দেশ্যে রেগে চেঁচিয়ে বলে উঠল। তুমি এমনটা কেন করলে রায়হান ভাইয়া? আমাদের সম্পর্কে এমন একটা মিথ্যে কথা তুমি কিভাবে বলতে পারলে? রায়ান হাসার চেষ্টা করেই বলল। আরে রিল্যাক্স তাশা, শিয়ঞ্জন যেন আমাদের ব্যাপারে নেগেটিভ কিছু ভাবতে না পারে, সেজন্য আমি এই কথাটা বলেছি। শুভ্রা চোখের পানি মুছতে মুছতে আঙুল উছিয়ে শক্ত কণ্ঠেই বলল। আর কখনো আমার চোখের সামনে আসবে না তুমি। বলে কাঁদতে কাঁদতে সেও সেখান থেকে দ্রুত পদে বেরিয়ে যায়। অপরদিকে ইহান হন্তদত্ত হয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে ডান হাত দিয়ে স্টার্টিং একের পর এক আঘাত করতেই থাকে। হাত ফেটে রক্ত বেরিয়ে যায়, অথচ সেই দিকে তার কোনো খেয়ালই নেই। রাগে দুঃখে তার শরীর থরথর করে কাঁপছে। হাঁটু ভেঙে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এত কাল যাবৎ নিজেকে কঠোরভাবে গড়ে তুলেছে সে, তাই এই দুর্বলতা তাকে মানাবে না। ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে গেলেও না। ইহান আর্তনাদ করে বলতে লাগলো। এমনটা আমার সাথে কেন করলি শুভ্রা? প্রথমে বহু বছর আগে আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে ছেড়ে চলে এসেছিলে। 6টা বছর তীব্র যন্ত্রের আগুনে জ্বালিয়েছিস। সব ভুলে যখন আমি তোর কাছে ফিরে আসতে চেয়েছিলাম, পাগলের মতো তোকে খুঁজে বেরিয়েছিলাম, সেই তুই ফিরে এসে আমাকে এই প্রতিদান দিলে। কি পাপ করেছিলাম তোকে ভালোবেসে যে সারা জীবন ভর তার মাসুল আমাকে দিতে হবে? টানা এক সপ্তাহ ধরে তীব্র তুষারপাতের মাঝে আজ প্রকৃতির সাথে যোগ হয়েছে তীব্র বারিধারা। অন্ধকার নিখোঁজ আলো গনগন জুড়ে ভয়াবহ বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টি পড়ছে। আজ বাজ পড়ার তীব্র শব্দ থেকে থেকে কেঁপে উঠছে সেটা। বদ্ধ রুমের মাঝে বিছনার এক কোণে কুটিসুটি হয়ে কবুতরের ছানায় নেয় নিজেকে দু হাত দিয়ে আগলে ধরে রেখেছে সে। ছোটবেলা থেকেই বজ্রপাত প্রচণ্ড ভয় পায় সে, সেই সাথে তীব্র বৃষ্টি আর অন্ধকারকেও ভয় পায়। আর নিঃসঙ্গতাকে তো সে সবচেয়ে বেশি এড়িয়ে চলতে চায়, অথচ এই সবগুলো বর্তমানে তার সাথে রয়েছে। চোখে অশ্রু টলমল করলেও এই মুহূর্তে কেউ তার পাশে নেই। হঠাৎ করে রুমের ইলেকট্রিসিটি চলে যায়, সে তার ভয় আরও দ্বিগুণ হয়ে ওঠে। দু হাতে কান চেপে ধরে সে চিৎকার করে আর্তনাদ করে ওঠে, অথচ তার আর্তনাদ আর কান্নার আওয়াজ রুমের চার দেওয়ালের বাইরে যেতে পারে না, সেখানে প্রতিধ্বনিত হতে থাকে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ চাইতে সেদিকে ফিরে তাকায় শ্বেতা। ফুল স্লিভ হোয়াইট শার্ট, ব্ল্যাক ওয়েস্টকোট আর জিন্স পরিহিত অবস্থায় এলোমেলো চুলে রুমে প্রবেশ করে ইরিশ। তার এক হাতে রিভলভার, অন্য হাতে আর চোখে মুখে রক্তে ছিটে ফোঁটা লেগে রয়েছে। হয়তো এই মুহূর্তে কারো প্রাণ নিয়ে এসেছে সে। শ্বেতাকে এক পলক দেখে নিয়ে এরিশ ওয়াশরুমে চলে যায়। শ্বেতার মৃদু গংড়ানোর আওয়াজ শুনলেও সেই দিকে বিশেষ একটা পাত্তা দেয় না সে। অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিয়ে ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে আসে। শ্বেতা তখনও বিছনার চাদর খামচে ধরে গুটিসুটি মেরে বসে আছে। এরিশ ধীরে সুস্থে তার দিকে এগিয়ে গিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো। বৃষ্টি, বজ্রপাত আর অন্ধকার
তোমার ভীষণ ভয় করে সুইটহার্ট। শ্বেতা মাথা তুলে এরিসের দিকে তাকায়। এরিসের চোখে মুখে রহস্যের হাসি খেলা করছে। সেটা দেখে শ্বেতা ঘাবড়ে যায়। এরিসা আবারও একই সুরে বলতে থাকে, চলো সুইটহার্ট, আজকে একটা নিউ অ্যাডভেঞ্চার করা যাক। বলতে বলতে শ্বেতাকে পাজাকলা করে কোলে তুলে নেই এরিস। শ্বেতা ভয়ে খামচে ধরে তার কলার, তারপর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এরিস কোনো কথা না বলে একটা শয়তানি হাসি দেয়। এড্রোয়ানা প্লাসের বিশাল বড় উদ্যানের মাঝখান থেকে এক তরুণী চাপার আর্তনাদ তার চিৎকারের শব্দ ভেসে আসতে থাকে। অথচ তীব্র বৃষ্টি আর বজ্রপাতের আওয়াজ সেই স্মরণ যেন মুহূর্তে চাপা পড়ে যায়। শ্বেতাকে বিশাল বাগানের মাঝখানে একটি বড় খুঁটির সাথে বেঁধে রেখেছে এরিস। তার দুই হাত পিছ মরা করে বাঁধা, পা দুটো খোলা, তবে সেগুলো ছাড়া পাওয়ার জন্য একটু পরপর মাটিতে জোরে জোরে আঘাত করছে। সেটা চিৎকার করে করে বলতে থাকে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার ভীষণ ভয় করছে। আমি অন্ধকার, তীব্র বৃষ্টি আর বজ্রপাত এসব কিছুকে ভয় পাই। এসব সহ্য করতে পারছি না আমি। আমার কথা শুনছো? কার উদ্দেশ্যে তুমি সম্বোধনে শ্বেতা এইসব কথা বলছে সে জানে না, তবে তার কথাগুলো যেন এরিসের উদ্দেশ্যেই বলা। সেটা সদর দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এরিস স্পষ্টভাবে বুঝতে পেরেছে। অথচ দু হাত বুকের উপর ভাঁজ করে স্থির দৃষ্টিতে শ্বেতার আহাজারিয়ার আর্তনাদ দেখে চলেছে সে। দু চোখ নির্ভীক আর অনুভূতিহীন, চোখ মুখ তীব্র কঠোর, দেহভঙ্গি মূর্তির মতো স্থির। বাহির থেকে প্রচণ্ড শান্ত আর স্থির থাকলেও ভিতরে ভিতরে তীব্র এক সুনামি বয়ে চলেছে। তার হৃদয় জুড়ে একটা ক্ষীণ ব্যথা নাড়াচাড়া দিয়ে উঠছে যেন। অথচ পৈশাচিক মস্তিষ্ক উপভোগ করছে সে তার কষ্টকর মুহূর্তগুলো। হৃদয়কে হারিয়ে দিয়ে মস্তিষ্ককে জেতাতে চায় এরিস। তাই ভেতরে ভেতরে তার কঠিন সত্তায় নরম হতে লাগলেও বাইরের যথাসম্ভব নিজেকে স্থির করে রাখলো সে। তাই চোখজোড়া বারবার বন্ধ করে অন্যদিকে তাক করে নিচ্ছে। অ্যারিস! হঠাৎই বিকট একটা বজ্রপাত হওয়ার সাথে সাথে এরিস বলে এক তীব্র চিৎকার দিয়ে উঠল শ্বেতা। সাথে সাথে চেতনাহীন হয়ে ঢলে পড়ল খুঁটির সাথে। এরিস আর নিজেকে স্থির রাখতে পারল না। মস্তিষ্ককে হারিয়ে হৃদয়ের ডাকে সাড়া দিল সে। বৃষ্টি ঝড়ের মাঝে ছুটে চলল নিজের অপ্রিয় প্রিয়তমার পানে। শ্বেতা, কি হয়েছে শ্বেতা? চোখ খোলো, হাসক্তি আমার। শ্বেতার হাতের বাঁধন খুলে তাকে দু হাতে বুকে জড়িয়ে নিয়ে পাগলের মতো তার প্যালব গাল দুটিতে চাপড় দিতে দিতে উত্তেজিত হয়ে কথাগুলো বলল এরিস। না চাইতো তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা উষ্ণ অস্ত্র। দ্বিতীয়বার বজ্রপাত হতেই শ্বেতাকে বুকে জড়িয়ে নিয়ে আগলে নিল সে। তারপর পাজাগোলা করে কোলে তুলে নিয়ে ছুটে চলল সদর দরজার উদ্দেশ্যে। ঠান্ডায় রিক্ত শরীরটায় উষ্ণ কমফোর্ট জড়ানো অবস্থায় অচেতন হয়ে শুয়ে রয়েছে শ্বেতা। তার মুখটা এই মুহূর্তে ভীষণ ফ্যাকাশে লাগছে। ধীরে ধীরে শরীর উষ্ণ হয়ে উঠছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। এদিকে এরিস শ্বেতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার নির্জীব চোখ জোড়ায় এই মুহূর্তে তীব্র ব্যাকুলতা বিদ্যমান। মস্তিষ্ক তাকে তার কাজের জন্য বারবার ধিক্কার জানাচ্ছে, কিন্তু সে আজ সেটাকে পাত্তা দিচ্ছে না। ধীরে ধীরে সে তার কপালে হাত রাখলো এরিস। ধরতে চমকে উঠল সে। কিছু সময়ের ব্যবধানে সে তার শরীর মাত্রাতিরিক্ত উষ্ণতা উঠে গেছে। শরীর জুড়ে হানা দিয়েছে তীব্র জ্বর। সাথে সাথে প্রচণ্ড অস্থির হয়ে উঠল এরিস। 6 বছর যাবৎ নির্দয়ভাবে অসংখ্য মানুষ হত্যা করা এরিসের মনে আজ হঠাৎ করে যেন মায়ার উদ্যোগ হলো। সেই সাথে একটা তীব্র ব্যাকুলতা হানা দিল মনের গহীনে। দ্রুত ওয়াশরুমে গিয়ে একটা পাত্র করে পানি আর কাপড় ভেজে নিয়ে সে তার মাথার জলপট্টি দিতে রাখলো এরিস। অনেকক্ষণ যাবৎ জলপট্টি দেওয়ার পর তার শরীর থেকে কমফোর্ট সরিয়ে দিয়ে পুরো শরীর মুছে দিল। সে তার ঘুমের ঘরে বারবার করুণ স্বরে বিলাপ চপেয়ে যাচ্ছিল। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন না প্লিজ। কিচ্ছু করিনি আমি, বিশ্বাস করুন বলে সে তা অচেতন অবস্থায় এরিসের এক বাহু জড়িয়ে ধরল। এরিস কাল বিলম্ব না করে সে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কমফোর্ট মুড়িয়ে দিল তাদের শরীরের উপর। তারপর সে তার কপালে একটা উষ্ণ চুমু এঁকে দিয়ে কাতর কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, এটা আমি কোনোদিন পারবো না শ্বেতা, পারবো না তোমায় কোনোদিন ছেড়ে দিতে। সুখে দুঃখে প্রতিটা সময় সব রকম অবস্থায় আমার তোমাকেই চাই।
ফলের আলো সবেমাত্র ফুটেছে, চারপাশের অন্ধকার কাটিয়ে ধরণী জুড়ে সূর্যের আলো প্রবেশ করছে। নীল আকাশ ছকছকে পরিষ্কার, সেসব দেখে বোঝাই যাবে না গতকাল রাতে যে কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে। এরিসের বুকের মাঝে এখনও অচেতন হয়ে লেপ্টে রয়েছে শ্বেতা। সে যে ভীষণ শান্তিতে নিন্দিত অবস্থায় রয়েছে সেটা তার গভীর শ্বাস প্রশ্বাসের এরিসকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা দেখে বোঝা যায়। এরিস চোখ খুলে শ্বেতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি অদ্ভুত মায়া মেয়েটার মিষ্টি মুখে, অথচ এরিসের কঠোর সত্তা বারবার তার উপর নির্বিচার অত্যাচার চালায়। এরিস মনে মনে বলতে থাকে, তোমায় কষ্ট দিলে, যন্ত্রণা দিলে আমার হৃদয়ে চিনচিনে ব্যথা অনুভূত হয় কেন? এই অনুভূতির নাম কি? অথচ তুমি যন্ত্রণা ভোগ করারই যোগ্য। তারপর হঠাৎ করে তার পৈশাচিক মস্তিষ্ক আবারও বলতে থাকে, মেয়েটা তোর সাথে কি করেছে ভুলে যাস না এরিস। তুই তোর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একদম থামবি না, ক্ষমা করবি না ওই ছলনাময়ীকে। মুহূর্তে এরিসের নরম হয়ে যাওয়া মনটা আবারও শক্ত হয়ে যায়। শ্বেতাকে আলতো হাতে ধরে রাখা হাত দুটো মুহূর্তেই শক্ত হয়ে যায়। শ্বেতা ঘুমের ঘরে ব্যথায় কিছুটা কুকড়িয়ে ওঠে। শ্বেতার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এরিস বিড়বিড় করে বলে, তোমাকে আজীবন আমার দেওয়া যন্ত্রণা সহ্য করে আমার কাছেই থাকতে হবে, মাই ফাকিং অ্যাডিকশন। আমাকে এখানে কেন নিয়ে এসেছো রায়হান ভাইয়া? আমার ভালো লাগছে না কিছু, বাসায় যেতে দাও আমায়। নির্লিপ্ত স্বরে কথাটা বলে উল্টো ঘুরে হাঁটা ধরল শুভ্রা। রায়ান তার হাত জড়িয়ে ধরতেই তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে ঝাটকা মেরে হাত ছাড়িয়ে নেয় সে। রায়ান তাকে এক প্রকার জোর করে একটা ক্লাব বারে নিয়ে এসেছে। এমনিতেই সেদিনের ঘটনার পর থেকে রায়ানকে তার সহ্যই হয় না। রায়ান শুভ্রার সামনে এসে তাকে বোঝানোর ভঙ্গিতেই বলল, কেমন শুভ্রা, আর কত রাগ করে থাকবে আমার উপর? অনেকবার তো সরি বলেছি, এবার তো মাফ করে দাও। শুভ্রা শক্ত কণ্ঠে জবাব দিল, সরি বললে কি সব কিছুর সমাধান হয়ে যায় রায়হান ভাইয়া? আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, আমাকে আর ডিস্টার্ব করবে না। হ্যালো মিস তাশা এলিগান। হঠাৎ একটা পরিচিত গমগমে পুরুষালী কণ্ঠস্বর শুনে চলন্ত পাজরা থমকে গেল শুভ্রার। পেছনে না তাকিয়ে বুঝতে পারলো মানুষটাকে। তারপর কাপা কাপা চোখে পিছনে ফিরে তাকালো। ব্ল্যাক ভেলভেটের শুট, জিন্স আর ব্ল্যাক চোখে সানগ্লাস পরে বেশ অ্যাটিটিউড নিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে ইহান। কোরিয়ান হেয়ার কাট দেওয়া বাদামি চুলগুলো তার চেহারার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শুভ্রা ইহানকে দেখে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে তার সাথে একটি কোরিয়ানি মেয়েকে দেখে। মেয়েটির পরনে ডার্ক রেড সিলভারেন্স হাফ সিল্ক ড্রেস, হালকা ধূসর চুলগুলোতে বাটারফ্লাই কাট দেওয়া, পায়ে পেন্সিল হিল পরে ইহানের সাথে সাথে বেশ নাটকীয় ভঙ্গিতে হেঁটে আসে সে। শুভ্রার কাছে এসে ইহান হাইউইনকে পরিচয় করিয়ে দিয়েই বলল, মিট মাই ওয়ান অ্যান্ড অনলি beloved গার্লফ্রেন্ড হাইউন, অ্যান্ড হাইউন শি ইজ মাই বিগ ফ্যান তাশা এলিগান। রায়ান এগিয়ে এসে ইহানের উদ্দেশ্যে উচ্ছ্বসিত কণ্ঠেই বলল, আই এম অলসো ইয়োর বিগ ফ্যান সিয়নজুন। ইহান হেসেই বলল, ওহ আই নো দ্যাট। বলে ইহান আর হাইউইনের সাথে হাই ফাইভ করলো রায়ান। অন্যদিকে শুভ্রা অসুস্থ নিয়ে ইহানের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, যেন সে বিশ্বাসই করতে পারছে না ইহানের কথাগুলো। মস্তিষ্ক তার বলা কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। অপরদিকে ইহানকে বেশ নির্বিকার দেখালো। সে শুভ্রার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে, যেন কিছুই নেই তাদের মাঝে, সম্পূর্ণ অপরিচিত তারা। শুভ্রা অশ্রুসিদ্ধ নয়নে ইহানের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিস্তেজ গলায় প্রশ্ন করলো, ইটস শি রিয়েলি ইউর গার্লফ্রেন্ড মিস্টার সোয়ংজু? ইহান বেশ আত্মবিশ্বাসের স্বরে বলল, ইয়েস অফকোর্স, এনি ডাউট? বলে শুভ্রার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইহান। কিন্তু শুভ্রার কাছে মনে হলো তার পুরো পৃথিবীটা থমকে গেছে। মনে হচ্ছে সে একেবারে রিক্ত শূন্য হয়ে উঠেছে। সেই মুহূর্তে হাইউইন ইহানের গা ঘেঁষে দাঁড়িয়ে এক হাত তার কাঁধের উপরে রেখে শুভ্রার দিকে তাকিয়ে টেনে টেনে বলতে লাগলো, Of course, I'm his girlfriend. His one and only girlfriend. That's right, baby. শেষের কথাটা ইহানের দিকে তাকিয়ে বলল হাইউইন। ইহান হাইউইনের হাত ধরে বলল, ইয়েস অফকোর্স বেবি। রায়ান হেসে ফেলে কোরিয়ানি ভাষায় বলতে লাগলো, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা আবার অবিশ্বাস করার কি আছে? সত্যি বলতে তোমাদের জুটিটা মানিয়েছে খুব।
ইহান এক পলক শুভ্রার দিকে তাকিয়ে রায়ানের উদ্দেশ্যে চাপা গলায় বলল। তোমাদের জুটিটা কিন্তু অসাধারণ। রায়ান লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ওদিকে শুভ্রের মাথা ঘুরতে লাগলো, পা দুটো ভীষণ টলছে, নিঃশ্বাস নিতেই যেন তার কষ্ট হচ্ছে, বুকের বাম পাশটা খুব চলছে, চোখ ফেটে অজর ধরায় অস্ত্র বইতে যাচ্ছে। এতটা কষ্ট তো ইহানকে 6 বছর ছেড়ে থাকতেও তার হয়নি, যতটা না আজ ইহানের সাথে অন্য মেয়েটাকে দেখে তার মুখ থেকে বলা কথাগুলো শুনে লাগছে। শুভ্রা কোনো মতে নিজেকে সামলে নিয়ে ভাঙ্গা কণ্ঠেই বলল, আমি বাড়ি যাব রায়ান ভাইয়া, আমার শরীরটা ভালো লাগছে না। শুভ্রার কথা শুনে রায়ান ব্যস্ত হয়ে পড়ল। শুভ্রার 2 কাঁধ জড়িয়ে ধরে অস্থির কণ্ঠেই বলল, বেশি খারাপ লাগছে তোমার? চলো তুমি হসপিটাল নিয়ে যাই। শুভ্রার প্রতি রায়ানের এত কনসার্ট দেখে ভিতরে ভিতরে তেলে বেগুনে জ্বলে উঠল ইহান। মুহূর্তে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে হাত দুটো মধ্যবষ্ট করে নিল সে, সেই সাথে চোখ দুটো রক্তবরণ ধারণ করলো। শুভ্রা এক পলক ইহানের দিকে অশ্রুসদ্ধ নয়নে তাকে আহত কণ্ঠে বলল, হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়বে না, আমাকে একটু খোলা আকাশের নিচে নিয়ে যাও প্লিজ, নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। রায়ান শুভ্রাকে নিয়ে ধীর গতিতে চলে যায়। যাওয়ার আগে ইহান আর হাইউইনকে বিদায় জানাতে ভোলে না। ওরা দুজন চলে যেতেই অপরিসীম রেগে প্রচণ্ড এক চিৎকার করে বার কাউন্টারে গিয়ে সমস্ত হুস্কির বোতল আর গ্লাস ভাঙচুর করতে থাকে ইহান। একে একে বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙতে থাকে সে। হাইউইন প্রচণ্ড ভয়ে এক প্রকারে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। বারের ম্যানেজার কিংবা কোনো স্টাফ ইহানকে তার কাজে বাধা দিতে পারে না, কারণ আজকে পুরো দিনের জন্য ইহান সম্পূর্ণ বারটি ভাড়া করে নিয়েছে। এই জন্য সাধারণ মানুষের আজকে এখানে আসা নিষেধ ছিল। আর হাইউইনের ভাঙচুরের ক্ষতিপূরণ তার পক্ষ থেকে আর তার অ্যাসিস্ট্যান্ট জুন সহ দিয়ে দিবে বলে ম্যানেজারকে আশ্বস্ত করলেন। তিনি আর কিছু বললেন না। বারের প্রায় সব জিনিস ভাঙার পরে রাগে গজগজ করতে করতে ফোঁস করে নিঃশ্বাস নিতে থাকে ইহান। তার অ্যাসিস্ট্যান্ট জুনসু এতক্ষণ এক পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। চাকরি জীবনের শুরু থেকে তার বসকে এতটা রেগে যেতে সে কখনো দেখেনি। আজ কেন হঠাৎ এভাবে রেগে গেল সে বুঝতে পারল না। কিছুক্ষণ পরে হাইউন অনেক সাহস সঞ্চয় করে ইহানের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার শিওন? তুমি হঠাৎ? হাইউইনের কথা শেষ হওয়ার আগে ইহান প্রচণ্ড জোরে এক হুঙ্কার দিয়ে বলে উঠল, জাস্ট লিভ মি অ্যালোন। ইহানের হুঙ্কার শুনে হাইউইন দূরে ছিটকে সরে আসে। জুনসু তাকে ইশারায় চলে যেতে বলে সে দ্রুত পদে বাহিরে বেরিয়ে যায়। আর এদিকে ইহান কয়েকটা বেঁচে যাওয়া অ্যালকোহলের বোতল হাতে নিয়ে উম্মাদের মতো সেগুলো পান করতে থাকে। একের পর এক বোতল শেষ করেও সে ক্ষান্ত হয় না। তার চোখের সামনে বারবার শুভ্রার কান্না ভেজা লাজে ফোসা চেহারাটা এবং রায়ানের তাকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটা ভেসে উঠেছে। ইহানের উদ্দেশ্য ছিল শুভ্রাকে তার মতো করে যন্ত্রণা দেওয়া। শুভ্রা যদি অন্য কাউকে নিয়ে সুখী হতে পারে, তবে সেও তার সামনে অন্য মেয়েকে নিয়ে সুখী হওয়ার নাটক করতে চেয়েছিল। তাই হাইউইনকে তার গার্লফ্রেন্ড হিসাবে অভিনয় করার জন্য বলা মাত্র সে রাজি হয়ে গিয়েছিল। ইহানের কনসার্ট উপলক্ষে সে শুরু থেকে ইটালিতে অবস্থান করেছে, তাই তাকে খুঁজে পেতে ইহানের খুব একটা সমস্যা হয়নি। রায়ানকেও সে বলে রেখেছিল শুভ্রাকে নিয়ে এখানে চলে আসার জন্য, কিন্তু শুভ্রাকে কষ্ট দিতে গিয়ে সে যে সেই একেই আগুনে পড়বে সেটা হয়তো তার জানা ছিল না। অ্যালকোহল পান করতে করতে এক সময় সম্পূর্ণরূপে মাতাল হয়ে যায় ইহান। জুনসু তাকে ধরতে এলে সে ধমকে তাকে দূরে সরিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পাগলের মতো হাসতে হাসতে জড়ানো কণ্ঠেই বলতে থাকে, মনে হয় আমাকে পোড়ানোর জন্যই তোর জন্ম হয়েছিল শুভ্রা, নাহলে এক জীবনে আর কত কষ্ট দিবি তুই? নয়তো এটা হয়তো রিভেঞ্জ অফ নেচার। একদিন তোর চোখের সামনে আমি সোনালেখাকে নিয়ে এভাবে ঘুরেছিলাম, সেই শাস্তিটাই বোধ হয় তুই ঘুরিয়ে ফিরে বারবার আমাকে দিচ্ছিস। কিন্তু শুনে রাখ শুভ্রা, আমি তোকে অন্য কারো হতে দেব না, কখনোই না। বারবার তোকে আমি আমায় কষ্ট দিতে দেব না, কিছুতেই না। তুই আমার ছেলে, আমার আছিস, আর চিরদিনই আমারই থাকবি। শেষের কথাগুলো অত্যাধিক জোর দিয়ে বলে চোখ মুখ শক্ত করে নেয় ইহান। সিনোরিটা প্লিজ কথাটা শোনো আমার। ভ্যালোরিয়া পিছনে ঘুরতে ঘুরতে বেকুল সরে কথাটা বলল ফারহান। এই কদিন যাবৎ মেয়েটার পিছনে পিছনে পাগলের মতো ঘুরছে সে, কিন্তু মেয়েটা তাকে একদমই পাত্তা দিচ্ছে না। প্রথম দিনের তুলনায় আরও বেশি ইগনোর করে আর রুড বিহেভ করছে। ভ্যালোরিয়া বিরক্ত হয়ে ফারহানের দিকে তাকিয়ে কপাল কুঁচকে চোখ শক্ত করে বলল, কি চাই আপনার?
এতবার মানা করা সত্ত্বেও আমার পিছু পিছু এইভাবে ঘুরছেন কেন? ফারহান নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলল, আমি তোমার সাথে গত কয়েকদিন যাবৎ কথা বলতে চাচ্ছি, কিন্তু তুমি আমাকে ক্রমাগত এভাবে ইগনোর করে যাচ্ছ কেন? আপনি আমাকে তুমি করে বললেন কেন? মানে আচ্ছা, আপনি আপনি আমাকে এভাবে ইগনোর করে যাচ্ছেন কেন? ফ্লোরিয়া দুহাত ভাঁজ করে চোখ টানা টানা করে জবাব দিল, আপনার সাথে কি আমার এমন কোনো সম্পর্ক আছে যে ইগনোর করা যাবে না? সত্যি বলতে আপনার সাথে তো আমার কোনো ধরনের সম্পর্কই নেই। তাহলে কেন আমি আপনার সাথে কথা বলতে যাব? প্লিজ সেনোরিটা। বারবার আমাকে এই নামে ডাকা বন্ধ করুন। বেশ রেগে কথাটা বলল ফ্লোরিয়া। ফারহান এক দীর্ঘশ্বাস ফেলেই বলল, আচ্ছা ঠিক আছে, আর এই নামে ডাকবো না। এবার আমার সাথে কথা বলতে পারেন আপনি। কি বলতে চান তাড়াতাড়ি বলুন। মানে স্পষ্ট করে কথা বলুন। ফারহান অনেক সাহস সঞ্চয় করে চোখ বন্ধ করে দ্রুত কণ্ঠে বলে উঠল, অ্যাকচুয়ালি আই লাভ ইউ সেনোরি, সরি মিস ভ্যালেরিয়া। ফ্লোরিয়া কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি বলেন আপনি? বললাম আমি আপনাকে ভালোবাসি, আপনি ভালোবাসবেন আমায়? ফ্লোরিয়া কাট কাট ছড়ে জবাব দিল, না, সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ আপনি এরিস অ্যাডিয়ানের পার্সোনাল সেক্রেটারি। আপনার মহামান্য বস মিস্টার এরিস অ্যাডিয়ানো, যিনি কিনা কয়েকদিন আগে আমার বান্ধবীকে তার বিয়ের আসর থেকে নিয়ে গিয়ে বিয়ে করে তুলে নিয়ে পালিয়েছে। সে একজন ভয়ঙ্কর মাফিয়া এবং আপনিও তার বিশ্বস্ত কর্মচারী। তার অবশ্য আপনার চরিত্র তার মতোই হবে, এটাই স্বাভাবিক। আর আমি জেনে শুনে এমন কাউকে আমার পার্টনার বানাতে চাই না। সরি, এবার নিজের রাস্তা মাপুন। বলে আবারও হাঁটতে নেই ফ্লোরিয়া। ফারহান তার পিছু পিছু এসে বলে উঠল, আমার বস না একসময় আপনার ক্রাশ ছিল? ছিল, কিন্তু এখন আর নেই। ফারহান একটা স্বস্তির শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, যাক, শুনে খুশি হলাম। তারপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, শুধুমাত্র এই কারণে আপনি আমাকে রিজেক্ট করবেন? না, আরও কারণ আছে। কি সেগুলো জানতে পারি? সেগুলো আমার পার্সোনাল ম্যাটার, আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। এরপর থেকে আর আমার পিছু পিছু ঘুরবেন না, বলে দিলাম। বলে গট পায়ে সেখান থেকে চলে গেল ফ্লোরিয়া। ফারহান সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, বড্ড পাষাণী মেয়ে তুমি, কিন্তু এই পাষাণ হৃদয়কে একদিন তুলোর মতো নরম করে ছাড়বো আমি। এটা ফারহান জেউলের প্রতিজ্ঞা। জানলার পাশ ঘেঁষে বিষণ্ণ আর শুকনো মুখ নিয়ে বসে আছে শ্বেতা। এতদিন যাবৎ বাহিরে তুষারাবৃত প্রকৃতি দেখে দেখে তার বিষণ্ণ মনটা আরও বিষণ্ণ হয়ে যেত। আজ আকাশ চিরে একটুখানি সূর্যের আলোর রেখা ফুটে উঠেছে, প্রকৃতি জুড়ে বইছে সজেজ বাতাস, তবু তার মলিন মুখখানায় নেই এক টুকরো হাসির রেখা। এরিস তাকে এখানে নিয়ে আসার পর থেকে একটা দিনও এই ঘরের বাইরে পা রাখেনি শ্রেতা। রাখেনি বললে ভুল হবে, এরিস তাকে সেই সুযোগই দেয়নি। শুধুমাত্র সেদিন রাতে সে তাকে ঝড় বৃষ্টির মধ্যে নিজের বাহিরে নিয়ে গিয়েছিল সে। পরবর্তী আর বাহিরে চেহারা দেখবার সৌভাগ্য হয়নি তার। এই ঘরে তার খাবার দাবার এবং যাবতীয় কার্যক্রম চলে। ফিমেল স্টাফরা তার দরকারি বিভিন্ন জিনিসপত্র এনে দেয় এবং তার প্রয়োজনীয় কাজ পূরণ করে দেয়। তবু ঘরের বাইরে যেতে পারে না সে। এরিসের করা নিষেধাজ্ঞা রয়েছে, এতে না মানার সাধ্য নেই। বদ্ধ রুমটাতে থাকতে থাকতে সে তার শরীর মন কেমন যেন নেতিয়ে গেছে। হঠাৎ করে রুমের দরজাটা খুলে গেল। গভীর ভাবনা চিন্তা থেকে বেরিয়ে শ্বেতা চমকে পিছনে তাকাতে ইরিশকে দেখতে পেল। বাড়ি থাকাকালীন রাত্রি ব্যতীত পুরোটার সময় এরিশ ফরমাল গেটআপে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। এরিশ এসে শ্বেতাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। শ্বেতা ভয়ে প্রায় এক প্রকার চিৎকার দিয়ে বলে উঠল, আজও কি আমাকে সেদিনের রাতের মতো ভয়াবহ কোনো শাস্তি দিবেন? প্লিজ এমনটা করবেন না, দোহাই লাগে আপনার। এরিশ শান্ত স্বরে বলল, স্টপ ইউর মাউথ ননসেন্স। শ্বেতা একটা শুকনো ঢুক গিলে চুপ হয়ে গেল। এরিশ শ্বেতাকে কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে তখন ফিমেল স্টাফরা ব্রেকফাস্ট রেডি করেছিল। এরিশ শ্বেতাকে এভাবে কোলে করে নিয়ে আসতে দেখে ভীষণ অবাক হয়ে রইল। তবে এরিশের রুক্ষ নজর তাদের দিকে পড়তে তারা পুনরায় কাজে মনোযোগী দিল। এরিশ শ্বেতাকে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিচে তার পাশে চেয়ারে বসে পড়ল। পুরো টেবিল জুড়ে গেল তিরামিসু, ক্যাশাটা, পাস্তা,
বয়েল বয়েন্ড ভেজিটেবল প্রফিত সুস্বাদু ইটালিয়ান খাবার দিয়ে ভরা। চেয়ারে বসে এরিস নিজের মতো করে চুপচাপ খেতে লাগলো। এক সময় সে তাকে চুপ করে বসে থাকতে দেখে এরিস চামচে করে একটুখানি ভেজাটো তার মুখের সামনে ধরে হাতের ইশারায় খেতে বলল। হঠাৎ করে এরিস এত ভালো আচরণ সে তার ঠিক সুবিধার মনে হলো না। এদিকে শ্বেতাকে এভাবে চুপ করে থাকতে দেখে এরিস থমকে উঠল। কি হলো, খাচ্ছ না কেন? শ্বেতা ভয় পেয়ে খাবারটা দ্রুত মুখে পুরে নিল। এরিস খেতে খেতেই বলল, বাকি খাবারগুলো তাড়াতাড়ি শেষ করো, আজকে একজন স্পেশাল গেস্ট আসবে তোমার সাথে দেখা করার জন্য। শ্বেতা এক চামচ পাস্তা মুখে পুরে নিয়ে অবাক নয়নে এরিসের পানে তাকালো। এরিস খেতে খেতে নির্লিপ্ত স্বরে জবাব দিল, আমার দাদিজান মিসেস রিজওয়ানা খান, উনি আজকে আসবেন তোমার সাথে দেখা করতে। নামটা যেন ভীষণ পরিচিত ঠেকলো শ্বেতার কাছে। তার ব্যাপারে জানার কৌতূহল হলো সে এরিসকে জিজ্ঞাসা করলো না, সে এরিসকে জিজ্ঞাসা করলো অন্য কথা। আপনার দাদাজান আসবেন না? খাওয়া থেমে। শ্বেতার কথাটা শুনে এরিসের খাওয়া থেমে গেল। রুক্ষ স্বরে জবাব দিল, না, সে গত 2 বছর আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। রিজওয়ানা খান শ্বেতাকে দেখে মোটেও অবাক হলো না, কারণ এরিস তাকে আগেই সবটা জানিয়েছিল। পৃথিবীতে এই একটা মাত্র মানুষের কাছে এরিস নিজের সমস্ত ব্যক্তিগত কথা, দুর্বলতার কথা প্রকাশ করে থাকে। তবে রিজওয়ান খান এরিস এবং তার বাবার অন্ধকার দুনিয়ার কার্যকলাপ সম্পর্কে কিছুই জানে না। মূল কথা তাকে জানাতে দেওয়া হয়নি। তাই মিলানের একটি বিশাল বহুল ফ্ল্যাটে অসংখ্য ফিমেল স্টাফ এবং গার্ডদের মাধ্যমে সর্বদা তার খেয়াল রেখে শত্রুদের থেকে সুরক্ষিত রাখা হয় তাকে। নাহিয়ান খান এবং এরিস মাঝে মধ্যে তার সাথে দেখা করতে যায়। শ্বেতার সাথে খুব ভালো একটা সময় কাটালেন রিজওয়ানা খান। এরিসের মতো শ্বেতার সম্পর্ক সঠিক ধারণা তার মাঝেও নেই, তবু মেয়েটাকে একটা মুহূর্তের জন্য সেটা উপলব্ধি করতে দিল না তিনি। না অতীতের কোনো কথা বলে তাকে অপ্রস্তুত করে দিল, যেন এই প্রথম তিনি শ্বেতার সাথে মিশছেন। শ্বেতার ভীষণ ভালো লেগে যায় রিজওয়ানা খানকে। মনে মনে ভাবে এই বৃদ্ধাপ্রাসাদে এই মানুষটা যদি সবসময় তার পাশে থাকতো, এরিস যদি তার দাদির মতো হতো। একবার তার মনে হয়েছিল রিজওয়ানা খানকে এরিসের এমন ব্যবহারের কারণ জিজ্ঞাসা করবে, কিন্তু এরিস সবটা সময় তাদের আশেপাশে থাকায় সেটা করতে পারেনি সে। গাড়িতে উঠে যাওয়ার আগেই বাগান দিয়ে হাঁটতে হাঁটতে রিজওয়ানা খান এরিসকে উদ্দেশ্য করে বললেন, দেখো দাদু ভাই, আমি জানি না অতীতে মেয়েটা কেন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কেন তার পরিবার হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। তোমার তাকে ভুল বোঝার যথেষ্ট কারণ আছে। তার বিরুদ্ধে অসংখ্য প্রমাণও তুমি স্বচক্ষে দেখেছ। তবে তোমাকে একটাই কথা বলবো আমি, সবসময় আমরা চোখে যা দেখি সেই সব কিন্তু সত্যি হয় না। আমাদেরকে অনেকভাবে চোখের ধোঁকাও কিন্তু দেওয়া হয়। তাই আমি বলবো, কোনো বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবটা যাচাই বাছাই করে নিও। এই বয়সে আসতে আমাকে বহু অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, মেয়েটাকে প্রথম যেদিন আমি দেখেছিলাম আমার থেকে খুব ভালো মেয়ে মনে হয়েছে। আজও তার ব্যবহার, সরলতা আর মাধুর্য প্রকাশ পেয়েছে। আর আমি কিন্তু মানুষ চিনতে খুব একটা ভুল করি না। তাই দাদুভাই, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিনতে নেবে, যেন পরবর্তীতে তোমাকে পস্তাতে না হয়। রিজওয়া খানের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন এরিস, কিন্তু এই বিষয়ে আর কোনো কথা বলল না সে। দাদিকে জড়িয়ে ধরে আলতো কণ্ঠে বলল, নিজের যত্ন নিও দাদিজান, আমি কিছুদিন পর আবার তোমার কাছে আসবো। রিজওয়ানা খান অমায়িক হেসে বলল, তখন সাথে আমার নাত বউকেও নিয়ে এসো, তাকেও যত্নাত্তিক করো কিন্তু। এরিস কোনো কথা না বলে মুচকি হাসলো। একমাত্র এই মানুষটার সামনেই মুচকি হাসে সে। সেটা যদি একবার এই হাসিটা দেখতে পেত, তাহলে হয়তো এরিসকে নির্দয় মানব উপাধি দেওয়ার আগে এক মুহূর্তের জন্য হলেও থমকাতো। রিজওয়ানা খান চলে যেতে এরিস ফোনে বারবার করে এলো। ওপাশ থেকে তিনি গমগমে কণ্ঠে বলে উঠল, আগামীকাল জোনেসেপ কোম্পানির নতুন সিও আলেসান্দ্রো কালো তোমার সাথে দেখা করতে আসবে এরিস, বি কেয়ারফুল। আগস্টিনো আলবাতো কিন্তু তার আপন ছোট ভাই, যাকে তুমি একটা ঝামেলার জন্য নিজ হাতে হত্যা করেছো। তুমি না বললে ও সব খবরই কিন্তু আমার কাছে আসে, তাই সে কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে তোমার বড় কোনো ক্ষতি করতে পারে।
এরিস ডন্ট কেয়ার ভাব নিয়ে রুক্ষ মেজাজে বলল, আমার কিছুই করতে পারবে না ও। ওসব নিয়ে আপনি টেনশন করবেন না। সব কিছু এত স্বাভাবিকভাবে নিও না, শত্রুকে কখনো হালকাভাবে নিতে নেই। তারপর একটু থেমেই বললেন, শুনেছি আমিজান নাকি আজকে তোমার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু কেন? আমার অজান্তেই সেখানে কিছু করেছো নাকি তুমি? এরিস নাহিয়ান খানের কথায় প্রচণ্ড বিরক্ত হলো। সে তার ব্যাপারে তাকে কিছুই জানায়নি, সে আর জানাতেও চায় না, তাই এই খবর কেউ নাহিয়ান খানকে দেওয়ার সাহস করেনি। এরিস বিরক্ত চেপে স্বাভাবিক গলায় বলল, তেমন কিছুই না, আপনি বেশি বেশি ভাবছেন। একদিন সময় হলে আমি তোমার কাছে আসবো, তোমার সাথে অনেক ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করতে হবে। ওসবের দরকার নেই, প্রয়োজন হলে আমি আপনার কাছে যাব। বলে ফোন কেটে দিল এরিস। নাহিয়ান খানের এতে কিছু সন্দেহ হলো। কপাল কুঁচকে কিছু একটা ভাবতে ভাবতে একবার সরাসরি এরিসের কাছে যাওয়ার ব্যাপারে মনস্থির করলো তিনি। এডওয়ানো প্যালেসের বাহিরের সম্পূর্ণটা জুড়ে কালো পোশাকধারী অসংখ্য গার্ডের সমাহার, হাতে বন্দুক আর স্নাইপার নিয়ে সারাক্ষণ রোবাটিক স্টাইলে এক স্থানে দাঁড়িয়ে থাকে সবাই। কতগুলো আবার এদিক থেকে ওদিক এক নাগারে টহল দিতে থাকে। দিন রাত 24 ঘন্টা হাজারো গার্ডদের আনাগোনার মুখরিত হয়ে থাকে অন্ধকারময় স্তব্ধ এই প্লেসে। সে তার দোতলার বারান্দায় দুর্বল পায়ে পায়চারি করতে করতে পালানোর সুযোগ খুঁজতে থাকে, কিন্তু কোথাও একটু পালানোর ফাঁক ফোকর অবধি নেই। এই অন্ধকার প্রাসাদের বন্দিনী রাজকুমারী যেন সে। এদিক ওদিক তাকিয়ে কি খুঁজছো সুইটহার্ট? তোমার কাজ তো শুধু আমাকে দেখা, তা না করে কি সব আলতু ফালতু কাজে সময় ব্যয় করছো তুমি, নাকি পালানোর ধান্দা করছো? হঠাৎ করে এরিসের গমগম প্রশালী কণ্ঠস্বর শুনে দিন দুপুরে ভূত দেখার মতো চমকে উঠল শ্বেতা। দ্রুত পিছনে ফিরে ভয়াতক দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থেকে কয়েকটা শুকনো ঢোক গিলে 2 পা পিছিয়ে গেল সে। তারপর আমতা আমতা করে বলল, এমন কি কিছুই নয়, আমি তো শুধু মানে ঘুরে। শ্বেতা বাকি কথা বলা শেষ করতে পারল না। এরিসকে দেখলে অকারণে ভীষণ ভয় লাগে তার। হৃদয় স্পন্দন বরংবার গতি হারায়। এরিস স্থির পায়ে শ্বেতার দিকে এগিয়ে আসতে লাগলো, আর শ্বেতা ধীর গতিতে পিছাতে লাগলো। এরিস এগোতে এগোতে শীতল স্বরে বলল, এমন ভুলেও করো না মাই অ্যাডিকশন। ফলাফল একদম ভালো হবে না আমার কাছ থেকে। এই জীবনে তোমার মুক্তি নেই। সারাটা জীবন আমার কাছে আমার হয়ে থাকতে হবে তোমায়। শ্বেতার শরীর পেছাতে পেছাতে করিডোরের শেষ মাথায় এসে রেলিংয়ের পাশে গিয়ে ঠেকালো। এরিস শ্বেতার একদম কাছাকাছি এসে তার দেহের দুদিকে 2 হাত দিয়ে তাকে বাহুবন্দী করে নিল। তীক্ষ্ণ আর অজানা অনুভূতি সম্পূর্ণ দৃষ্টি শ্বেতার দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা এক হাত দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিল এরিস। তারপর অপর হাত দিয়ে তার ঘাড় শক্ত করে ধরে সেটা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সেটার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকে। এরিস এই অবস্থাতে থেকেই পকেট থেকে রিভলভার বের করে পিছনে কয়েকটা শুট করে দিল। সাথে সাথে 2 জন গার্ড তীব্র এক আর্তনাদ করে উঠে সাথে সাথেই মারা গেল। সে তার শরীরে তীব্র একটা ঝাঁকুনি দিয়ে উঠল। সে দ্রুত এরিসের পিঠে 2 হাত দিয়ে খামচে ধরে চোখ বন্ধ করে নিল। এদিকে এরিসের এতটা নিখুঁত নিশানা দেখে বাকি গার্ডগুলো অবাক না হলেও দ্রুত মাথা নামিয়ে নিল। এই 2 জন গার্ডের মৃত্যুর কারণ যে এরিস আর শ্বেতার ঘনিষ্ঠ মুহূর্ত অবলোকন করার শাস্তি ছিল, সেটা বুঝতে তাদের বেগ পেতে হলো না। অনেকক্ষণ ধরে ফ্রেঞ্চ কিস করার পর সেটার ঠোঁট জোড়া ছেড়ে দিল এরিস। সেটা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে হাঁপাতে লাগলো। এরিস বাঁকা হেসে এক হাত দিয়ে সেটার চিবুক ধরে তার আরক্তিম ভীত মুখখানা উঁচিয়ে নিয়ে অপর হাতে তর্জনী আঙ্গুল দিয়ে তার কাঁপতে থাকা ঠোঁট জোড়া স্লাইড করতে করতে হাসি সরেই বলতে লাগলো, মাই অ্যাডিকশন, ইউর লিপস আর সুইটার দেন বেটার, আই লাইক ইট ভেরি মাচ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? টুকি অফিসের কেবিনে বসে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল রাত। হঠাৎ করে পরিচিত একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে কাজ থামিয়ে দিয়ে পুরো কুচকে ভোগ তুলে চাইল সে। দেখতে পেল ঈশা
পুরো ফ্লোরাইড টপ এবং তার উপরে একটি লং কোটি জড়িয়ে হাসতে হাসতে হেলে দুলে তার কেবিনে প্রবেশ করে ডেস্কের কাছে এসে দাঁড়ালো। রাত ঠোঁটের করে মৃদু হাসির রেখা ফুটিয়ে নিয়ে বলল, আপা কি পারি আজ অফিসে এলো যে? ঈশা রাদের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে মুচকি হেসে বলল, তা তো বটেই, গুরুত্বপূর্ণ কাজ ছাড়াই ঈশা ইয়ামিনা চৌধুরী কোথায় যায় নাকি? রাত ডেস্ক চেয়ারে হেলান দিয়ে বসে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি সেই গুরুত্বপূর্ণ কাজ শুনি? ঈশা রাদের দিকে এক পলক বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থেকে অপকট উত্তর দিল, তোমাকে দেখতে আসা। রাত ঈশার এমন কথা শুনে মোটেও চমকালো না। গত 1 বছর যাবৎ ঈশার এমন কথাবার্তা এবং দৃষ্টির সম্মুখীন হয়ে এসেছে সে। তার সুচতুর মস্তিষ্ক আসল ঘটনা বুঝতে খুব একটা সময় নিল না। আরও যে ঈশার প্রতি মনের এক কোণে একটা সফট কর্নার রয়েছে সেটা সে অস্বীকার করতে পারবে না। তবু সে নিরুপায়। ঈশার মতো এত উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে সমাজের মানুষের কটফেক শিকার হতে চায় না সে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, সেটা খুবই ভালো কাজ। এখন তো দেখে নিয়েছো, তাহলে এবার ফিরে যাও। আমার উপর অনেক কাজের প্রেশার রয়েছে। রাতের এমন কথা শোনার সাথে সাথে ঈশার হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। মুখ গোমরা করে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তুমি একদম নিরামিষ টাইপের একটা ছেলে। ফিউচার হাজবেন্ড হিসেবে তুমি খুবই আনরোম্যান্টিক একজন পার্সন হবে। আমার তো তোমার ফিউচার ওয়াইফের জন্য চিন্তা হচ্ছে। বেচারি তোমার মতো একটা গোমরা মুখকে নিয়ে কিভাবে যে সারা জীবন কাটাবে সেটাই ভাবছি। বলে ঈশা রাগ করে চলে যেতে নিলে রাত পিছন থেকে বেশ আলতো স্বরে ডেকে ওঠে, ফিকল পাট। মুহূর্তে ঈশা জ্বলন্ত পা জোড়া থমকে যায়। রাতের দিকে বিষণ্ণপন্ন দৃষ্টিতে তাকিয়ে সে অবাক কণ্ঠে প্রশ্ন করে, কি বললে তুমি? রাত মুহূর্তে সম্বন্ধ ফিরে পেল। নিজেকে তাতস্থ করে তড়িঘড়ি করে বলে উঠল, না তো কিছুই বলিনি আমি। ঈশা রাতে ডেস্কের কাছে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে কি বলেছো, কিন্তু এই নামে তুমি আমায় ডাকলে কেন? রাত বিমোহিত কণ্ঠে বলে উঠল, কারণ তুমি চঞ্চলা হরিণীর ন্যায় প্রাণবন্ত, তাই আমি তোমার নাম দিয়েছি ফিকল পাট। কেন দিয়েছো? এমনি। ঈশা 2 হাতে রাতের গলা চেপে ধরে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠল, তোমার পেটে অনেক কথা জমে আছে যেগুলো তুমি আমায় মুখে বলো না। আমি ড্যাম শিওর আমাকে নিয়ে কোনো না কোনো দুর্বলতা তো তোমার আছেই আছে, কিন্তু সেটা মুখে স্বীকার করো না। যাই হোক, আমিও ঈশা ইয়ামিনা চৌধুরী। তোমার মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা দেখে নিব আমি। বলে আচমকা রাতের এক গালে টুফ করে একটা চুমু খেলো ঈশা। তারপর মুচকি হেসে দ্রুত পায়ে বাহিরে বেরিয়ে গেল। আকস্মিক ঘটনায় রাত হতভম্ব হয়ে ঈশার যাওয়ার পানে তাকিয়ে রইল। তার হাত আপনা আপনি চুমু খাওয়া সেই গালে চলে গেল। হঠাৎ করে অবাধ্য অনুভূতিরা মন জুড়ে হানা দিতে লাগলো। তবে কি তার অনুভূতিগুলো তার রুখে রাখা সম্ভব হবে না আর? রাত যখন গভীর অনুভূতি নেশার মতো, তখনই তার কেবিনের বাহির থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্য পাশে সরে গেল। সেটা খেয়াল করলো না রাত। এডওয়ার্নো প্যালেসের বিশাল বড় উদ্যান জুড়ে অসংখ্য রোলস রয়েস দাঁড় করানো রয়েছে। সেই সাথে পিস্তল হাতে অসংখ্য দেহরক্ষীর সমাহার দেখা যাচ্ছে। অবশ্য সেগুলো কোনোটাই এরিসে নয়, বরং জেনোভেজ কোম্পানির নতুন সিও আলেসান্দ্রো কার্লোর, যে কিনা স্বয়ং এরিসের সাথে দেখা করতে তার প্লেসে এসেছে। রাজকীয় উদ্যানের মতো বিশিষ্ট বাগানের এক পাশে টি টেবিলের মুখোমুখি বসে রয়েছে 2 প্রতিদ্বন্দ্বী, এরিস এডওয়ার্নো এবং আলেসান্দ্রো কার্লো। দুজনের 2 পাশে নিজেদের গার্ডরা দাঁড়ানো। দুজনের তীক্ষ্ণ দৃষ্টি একে অপরের উপর নিবদ্ধ রয়েছে। ভিতরে ভেতরে চাপা উত্তেজনা আর ক্রোধ বিদ্যমান থাকলেও দুজনের কেউ সেটা বাইরে প্রকাশ করলো না। আন্ডারওয়ার্ল্ড জগৎটাই এমন। এখানে ঠান্ডা মাথা থেকে ভয়ঙ্কর রকম কার্যসিদ্ধি সাধন করতে হয়। এরিস ব্ল্যাক কফিতে চুমুক দিতে দিতে বেশ শান্ত ভঙ্গিতে ইটালিয়ান ভাষায় আলেসান্দ্রোকে জিজ্ঞাসা করলো, তা মিস্টার আলেসান্দ্রো কার্লো, হঠাৎ আমার প্যালেসে কি মনে করে আসলে? আলেকচন্দ্র একটা সূক্ষ্ম বাঁকা হাসি দিয়ে বলল, তোমার আর আমার কোম্পানির ব্যবসায়িক এবং আন্ডারওয়ার্ল্ড 2 দিক থেকেই দীর্ঘদিনের পার্টনার হয়ে রয়েছে। সেই হিসেবে কি আমি তোমার কাছে আসতে পারি না? শুধু শুধু আমার কাছে আসার লোক তো তুমি নাও,
কী কারণে এসেছো সেটা তাড়াতাড়ি বলে ফেলো। হঠাৎ করে আলেকচন্দ্র চোখ মুখ কঠিন হয়ে এলো। দাঁত পিষে চাপা খোপ নিয়ে সে শক্ত কণ্ঠে বলে উঠল, আমার ছোট ভাই অ্যাগ্রোস্টিনো আলবার্তোকে কেন হত্যা করেছো তুমি? এরিস অন্যদিকে তাকিয়ে একটা ফিসেল হাসি দিয়ে একই রকম চাপা কণ্ঠে বলল, সেটা তোমার ভাইয়ের চামচারা তোমায় জানায়নি। সে তার কাজের যোগ্য শাস্তি পেয়েছে। তার জায়গায় তুমি হলে তোমারও ঠিক এমন অবস্থাই করতাম। আলোকচন্দ্র কার্লো দুটো হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে নিল। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে এদিক ওদিক তাকাতে লাগলো। এখনই তার মাথা গরম করলে চলবে না, ঠান্ডা মাথায় এরিসকে ঘায়েল করতে হবে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল এড্রিয়ানো পাইলেস দোতলার বারান্দায়। সাথে সাথে দৃষ্টি জোড়া সুতীক্ষ্ণ করে কিছু একটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো সে। হঠাৎ এরিসের চোখ আরেকজনের দিকে যেতেই তার চোখের দৃষ্টি অনুসরণ করে এরিসের দোতলার বারান্দার দিকে তাকালো। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই তীব্র রাগে তার চেহারা শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত পিষে হাত জোড়ো মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। দোতলার বারান্দার একটি অফ হোয়াইট ফ্লোরায় পেন্টিং লং গাউন পরে উদার দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছে ছেলেটা। নিচে কি কাজ করবার হচ্ছে সেদিকে তার কোনো বিন্দুমাত্র খেয়ালে নেই। সে তার দুঃখ বিলাস করতে ব্যস্ত। আলেকচন্দ্র সেটাকে দেখতে দেখতে কিছু একটা মনে মনে ভাবলো। তারপর সেদিকে ফিরে তাকিয়ে তার রক্তপ চোখ দুটি দেখে শয়তানি হাসি হাসলো আলেকচন্দ্র কার্লো। এরিসের কাছাকাছি গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে আলেকচন্দ্র জিজ্ঞাসা করলো, এই সুন্দরী মেয়েটি কে অ্যাড্রিয়ানো? আমি জানতাম তোমার তো কোনো নারী নেশা নেই। তাহলে কি সে তোমার গার্লফ্রেন্ড অর মিসেস? আলেকচন্দ্র কার্লোর শেষ কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল এরিসের। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দ্রুত উঠে দাঁড়িয়ে পকেট থেকে রিভলভার বের করে সোজা আলেকচন্দ্রের মাথায় বরাবর তাক করলো সে। রাগে তার ফসা চোখ দুটি প্রচন্ড লাল হয়ে গেছে। এই মুহূর্তে তার চেঁচিয়ে বলতে ইচ্ছা হলো, ও আমার রক্ষিতা নয় বাস্টার্ড, ও আমার স্ত্রী। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বস হিসাবে এরিসের দুর্বলতা কখনো শত্রুদের সামনে প্রকাশ করতে নেই। তাই শত চেষ্টা ইচ্ছা থাকা সত্ত্বেও এই দুটি বাক্য উচ্চারণ করতে পারল না এরিস। আলেকচন্দ্র উঠে দাঁড়াতে এরিস বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রিভলভার নামিয়ে নিল। আলেকচন্দ্র কারও খ্যাক খ্যাক করে হেসে উঠে কৌতূহলের স্বরে বলল, হঠাৎ এত রেগে গেল কেন এরিস অ্যাড্রিয়ানো? আমি রাগ করার মতো কোনো কথা কি বলেছি? এরিস রেগে উঠে বললেন, স্টপ ইউর ফাকিং বুলশিট আলেসান্দ্রো কার্লো। নিজের সীমার মধ্যে থাকো বলে দিচ্ছি। বেশি উড়াউড়ি করলে তার ফলাফল কিন্তু ভালো হবে না। আলেকচন্দ্র এরিসের কাঁধে মৃদু চাপড় দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, ও রিল্যাক্স ম্যান। মনে হচ্ছে এই মেয়ে তোমার জন্য খুবই স্পেশাল। সাবধানে সামলে রেখো, কোনোভাবে আবার হারিয়ে না যায়, যেমনভাবে আমার ছোট ভাই অ্যাগোস্টিনো আলবার্তো হারিয়ে গিয়েছিল। শেষের কথাটা চাপার আগের সাথে বলল আলেকচন্দ্র। এরিস প্রচন্ড রাগের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে চাপা কণ্ঠে বলল, তুমিও নিজের সীমার মধ্যে থেকো আলেসান্দ্রো কার্লো। তোমারও না পরিণতি নিজের ছোট ভাইয়ের মতো হয়ে যায়। বরে হন হন করে প্যালেসের ভিতরে চলে গেল এরিস। সাথে ছুটে চলল তার দেহরক্ষীরা। আর এদিকে আলেকচন্দ্র মুখ চোখ শক্ত করে ঈগল দৃষ্টিতে এরিসের যাওয়ার পানে তাকিয়ে রইল। তোমাকে কতবার মানা করেছি এই রুমের বাইরে না যেতে, তাও আমার কথা শোনোনি কেন? তুমি কেন বারান্দায় গিয়েছিলে? জবাব দাও বলছি। রুমে ছুটে এসে সে তার দুগাল শক্ত করে চেপে ধরে প্রচন্ড রাগে চিৎকার করে কথাগুলো বলল এরিস। অপরদিকে শ্বেতা ভয়ে জমে প্রায় শক্ত হয়ে গেছে। কি করছে সে? সামান্য একটি বারান্দায় তো গিয়েছিল, গতকালও তো সে বারান্দায় গিয়েছিল, তখন তো এরিস তাকে কিছু বলেনি, তাহলে আজ কেন এমন করছে? সেটা ব্যস্ত হয়ে দুগালে হাত দিয়ে নিজের গাল ছাড়াতে চেষ্টা করে ভাঙা কণ্ঠে বলে উঠল, ছাড়ুন প্লিজ, আমার ভীষণ ব্যথায় করছে। এরিস তাকে বিছনায় ছেড়ে ফেলে দিয়ে তার উপর নিজের শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে এক হাত দিয়ে সে তার দু হাত তার মাথার উপরে চেপে ধরল। শ্বেতা পা ছোটাছুটি করতে গেলে এরিস নিজে দুই পা দিয়ে তার পা জোড়া চেপে ধরল। শ্বেতা সম্পূর্ণরূপে তার কাছে বন্দী হয়ে গেল। এরিস আবারও তার দুই গাল চেপে ধরে শক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, পরপুরুষের নজর থেকে তোমাকে সবসময় আড়াল করে রাখতে চাই, সেটা বোঝো না তুমি? নাকি বুঝেও বুঝতে চাও না? কোনটা? সেটা কোনো কিছু বুঝতে না পেরে এরিসের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। এরিস এবার বলতে শুরু করলো,
তুমি হয়তো বা স্বেচ্ছায় নিজের শরীর কাউকে স্পর্শ করতে দিতে পারো, কিন্তু আমি বেঁচে থাকতে তোমায় অন্য কেউ স্পর্শ করা তো দূরের কথা, চোখের নজর পর্যন্ত দিতে পারবে না। তার আগেই দুনিয়া থেকে তাকে সম্পূর্ণ নিঃশেষ করে দেব আমি। শ্বেতা হঠাৎ করে অস্থির কণ্ঠে বলে উঠল, আপনি বারবার এই কথা বলেন কেন যে আমার শরীরে অন্য পুরুষের স্পর্শ লেগে আছে বা আমি কখনো লাগাতে দিব? এমন কিছুই কখনো করিনি আমি, আর না কখনো করব। এরি চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করতে থাকলো। শ্বেতা আবারও বলতে শুরু করলো, এই বদ্ধ ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু বারান্দায় গিয়েছিলাম। এই শটা শ্বেতাকে হ্যাসকার টানে উঠে দাঁড় করিয়ে কোলে তুলে নিল। শ্বেতা আবারও হাত পা ছোড়াছড়ি করে বলতে লাগলো, সব সময় আমাকে এভাবে কোলে তুলে নেন কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? হাঁটতে পারি তো আমি। এরিস তীক্ষ্ণ কণ্ঠেই বলে উঠল, মুখে খুব বেশি খই ফুটেছে তাই না? আর বাহিরে ঘোরার ভীষণ শখ তোমার তাই না? চলো আজকে তোমাকে ইচ্ছে মতো বাইরে ঘোরাবো। প্যালেসের বাহিরে গিটার আকৃতির বিশাল সুইমিং পুলের কাছাকাছি এসে শ্বেতাকে ধাম করে পানির মধ্যে ফেলে দিল এরিস। সুইমিং পুলের গভীরতা অনেক বেশি হওয়ায় এবং শ্বেতার সাঁতার না জানায় পানি পড়ে গিয়ে হাবুডুবু খেয়ে তলিয়ে যাচ্ছে সে। কাতর স্বরে বারবার এরিসকে সাহায্যের জন্য ডেকে যাচ্ছে সে। এরিস আজকে কঠোরভাবে প্রতিজ্ঞা করেছে সে তার কোনো ডাকে সে আর সাড়া দেবে না, দুনিয়া উল্টে গেলেও না। সে যে প্রচণ্ড কঠোর একজন মানব এবং সে তার প্রতি তার যে বিন্দুমাত্র অনুভূতি নেই সেটা সে প্রমাণ করে ছাড়বে। কিন্তু সে তার করুণ আর্তচিৎকার এবং তার নিস্তেজ হয়ে তলিয়ে যাওয়া দেহ দেখে এরিসের হৃৎপিণ্ড বরংবরের মতো প্রচণ্ডভাবে থক করে উঠল। হৃদয় ফেটে চৌচিক হয়ে যেতে লাগলো। তার পৈশাচিক মস্তিষ্ক শত চেষ্টা করেও আজ তাকে আটকে রাখতে পারল না। বাতাসের গতিতে সুইমিং পুলের ভিতরে ছাপিয়ে পড়ল সে। সেটা তখন নিস্তেজ হয়ে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। এরিস ডুবন্ত অবস্থায় তাকে টেনে উঠিয়ে আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরে পানির উপরে নিয়ে এসে কোলে তুলে নেয়। সে তার নিস্তেজ আর কোমল দেহখানা তার কোলে ঠাঁই নিয়ে থাকে। এরিস এক হাতে শ্বেতার দুগাল ধরে চাপড় দিতে দিতে প্রচণ্ড আকুলিত কণ্ঠে বলতে লাগলো, শ্বেতা শ্বেতা প্লিজ কথা বলো তুমি। এই শ্বেতা কি হয়েছে তোমার? শ্বেতা কোনো জবাব দেয় না। এরিসের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। সে হতবিম্বল হয়ে শ্বেতাকে বুকের সাথে আষ্টে পিঠে চেপে ধরে চিৎকার করতে থাকে। সুইমিং পুলের নীল পানির সাথে সাথে তার চোখের অশ্রুগুলো বিলীন হয়ে যায়। চারপাশের গার্ডরা এরিসের এমন আচরণ প্রত্যক্ষ করার সত্ত্বেও এক পা এগানোর সাহস পেল না। এরিসের আদেশ ছাড়া তাদের কোনো কিছু করার পারমিশন নেই। এদিকে এরিসের এই অবস্থা দেখে পৈশাচিক মস্তিষ্ক বলতে লাগলো, তুমি যা চেয়েছিলে তাই তো করছিস। মেয়েটাকে শাস্তি দেওয়াই তো তোর মুখ্য উদ্দেশ্য, তাহলে এরকম পাগলের মতো আচরণ করছিস কেন? অপরদিকে তার উন্মত্ত হৃদয় বলতে থাকে, এতই যখন ঘৃণা করিস ওকে, এতই যখন কষ্ট দিতে চাস, তাহলে ওকে কষ্ট দিয়ে নিজে কেন কষ্ট পাস? এই ছলনাময় মেয়েটার প্রতি তোর কিসের এত অনুভূতি? নাকি ভালোবাসিস তুই ওকে? এই দ্রুত মাথা নেড়ে না বোধক বোঝায়। মস্তিষ্ক আর হৃদয়ের টানাপোড়ায় তার অসহ্য যন্ত্রণা হতে থাকে। মুহূর্তে কিছু একটা মনে হতে সুইমিং পুলের কিনারায় নিয়ে ছুটে এসে সে তাকে সেখানটায় শুয়ে দিয়ে দু হাত দিয়ে তার তল পেটে চাপ প্রয়োগ করে পানি বের করতে থাকে এরিস। সে তার মুখ দিয়ে কিছুটা পানি বের হয়ে আসে, তাতেও সে চোখ না খোলায় এরিস তার চোখ মুখ লাগিয়ে অক্সিজেন সরবরাহ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে তা কাশতে থাকলে সে দ্রুত সরে আসে। সে তার চোখ মুখ খুলতেই তাকে উঠিয়ে নিয়ে নিজের বুকের মাঝে চেপে ধরে এরিস জড়ানো কণ্ঠে এক নাগারে সে বলতে থাকে, কিছু হয়নি তোমার শ্বেতা, তোমার কিছু হতে দেব না আমি। তারপর সে তার মুখটা নিজের মুখের কাছে এনে তার সমগ্র চেহারা আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে থাকে এরিস। চোখে মুখে অসংখ্য চুমু খায়। শ্বেতা এক দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থাকে। এভাবে কেটে যায় অনেকক্ষণ। দুজন মানবী একে অপরের তীব্র হৃদস্পন্দন অনুভব করতে থাকে। অনুভূতিটা মাথা চেড়ে দিয়ে উঠতে থাকে। হঠাৎ করে যেন সম্বন্ধে ফিরে পায় এরিস। মুহূর্তে নিজের আগে সেই চিরচেনা কঠোর রূপে ফিরে আসে সে। শ্বেতাকে নিজের বুক থেকে সরাসরি সরিয়ে দিয়ে দূরে সরে আসে। শ্বেতা উঠে দাঁড়াতে নিলেই পা পিছলে আবারও সুইমিং পুলে পড়ে যায়। তবে পড়ার আগে এরিস
সেই শার্টের নিচের অংশ খামচে ধরেছিল সে, যার ফলে এরিসও সুইমিং পুলে পড়ে যায়। শ্বেতা আবারও সুইমিং পুলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে। তো এরিস এবার শ্বেতাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে থাকে। দুজনের অতি নিকটে অবস্থান করতে থাকে। দুজনের ঘন শ্বাস প্রশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ে। দুজনে তীর তীর করে কম্পিত ঠোঁটজোড়া যেন একে অপরকে ভীষণভাবে আকর্ষিত করেছিল। হঠাৎ করে শ্বেতাই বলে উঠল, আপনি আমাকে সব সময় অ্যাডিকশন বলে ডাকেন কেন? আমি কি শুধুমাত্র আপনার আসক্তি? আপনি কি শুধুই আমাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে এসেছেন? প্রচণ্ড ঘৃণা করেন আমায়। এরিস শ্বেতাকে আরো শক্ত করে চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুমি শুধুমাত্র আমার আসক্তি। তোমাকে জাস্ট আমি কষ্ট দেওয়ার জন্যই এনেছি। তোমাকে জাস্ট আমি কষ্ট দেওয়ার জন্যই এনেছি। ভালোবাসি না তোমায়, আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। শ্বেতা নির্লিপ্ত স্বরে বলে উঠল, তাহলে আপনার চোখের ভাষা কেন অন্য কথা বলে? কেন আপনার কাছাকাছি এলে আমি আপনার হৃদয়ের তীব্র হৃদস্পন্দনের শব্দ শুনতে পাই? ঘৃণাই যদি করবেন তাহলে আমাকে কষ্ট দিয়ে নিজে কেন কষ্ট পান? উত্তর আছে আপনার কাছে। এরিস শ্বেতার কথায় কোনো জবাব না দিয়ে তার ঠোঁটে আলতো একটা চুমু দিয়ে তাকে কোলে করে নিয়ে সুইমিং পুলের উপরে উঠতে থাকে। শ্বেতা এরিসের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও জিজ্ঞাসা করে, কি হলো? উত্তর দিন আমার প্রশ্নে। এরিস এক পলক শ্বেতার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জবাব দেয়, আমিও আমার অসংখ্য অজানা প্রশ্নের উত্তর খুঁজছি। সেগুলো জানা হয়ে গেলে তোমার করা এই প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, নেক্সট পার্টে কি শুভ্রার ইহানের মিল করিয়ে দিব? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে গল্পটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট পার্টে।